আজকে আমরা পড়ব টর্ক অ্যান্ড গ্যালভানোমিটার। ওকে, টর্ক কি বলতো? আমরা পড়েছি কিন্তু ছোটবেলায়। হোয়াট ইজ টর্ক? ছোটবেলায় পড়েছি। টর্ক কি? টর্ক হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, তাই না? হ্যাঁ, মনে কর যে এখানে একটা বিম আছে, সাপোজ বিমটা এই জায়গাতে পাইভটেড। এবার একটা ফোর্স কাজ করছে, ফোর্সটা এখানে কাজ করছে। যদি এফ হয় তাহলে এইখানে ফোর্সটা এই দিকেই কাজ করবে না উল্টো দিকে কাজ করবে? উল্টো দিকে কাজ করবে। তার মানে এখানে যদি ফোর্সটা এই দিকে কাজ করে, এদের মধ্যে সেপারেশন কত? যদি ধরি ডি, তাহলে এই সেপারেশনটা নর্মাল সেপারেশন না পারপেন্ডিকুলার সেপারেশন? পারপেন্ডিকুলার সেপারেশন। তাহলে এই ক্ষেত্রে টর্ক কী হবে বলতো? এফ ইন্টু ডি হবে না? রাইট, টর্ক কী হবে? দ্যাট উইল বি এফ ইন্টু ডি। আচ্ছা, আমাকে একটা কথা বল, সাপোজ এই রডটাকে আমি এরকম বেঁকিয়ে দিয়েছি এবং একই ডিস্টেন্স আছে ডি, এর উপরে আমি একইভাবে ফোর্স অ্যাপ্লাই করেছি। সাপোজ আমি এর উপরে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে এই দিকে উল্টো হবে না এই দিকে দেবো? উল্টো হবে। তার মানে নিশ্চয়ই এখানে ফোর্সটা উল্টো দিকে দেবো, রাইট? এর মিড পয়েন্ট থেকেও ঘোরা শুরু করেছে। যদি এটা এফ হয় তাহলে এটা কত হবে? এফই হবে। এই এফের সাথে যে অ্যাঙ্গেলটাও ক্রিয়েট করেছে, মানে পজিটিভ ডাইরেকশন অফ এফের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, সাপোজ ওটা থিটা। বলতো এখানে টর্ক কী করে লিখবো? এফ ইন্টু ডি সাইন থিটা। আচ্ছা দেখি, যদি এটা থিটা হয় তাহলে এই যে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটুকু? ডি সাইন থিটা। তার মানে এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি সাইন থিটা, তাহলে টর্ক কী হবে? এফ ইন্টু ডি সাইন অফ থিটা, তাই না? তার মানে টর্কের ডেফিনিশন কি? সেটা হচ্ছে যদি দুটো ফোর্স কাজ করে তাহলে আমি কি করব? যে কোনো একটা ফোর্স নেব। আচ্ছা, টর্কের ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সগুলোর ভ্যালু আলাদা নাকি সেম? সেম ভ্যালু। তার মানে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্স দুটোর ভ্যালু সেম এবং দে আর অপোজিটলি ডাইরেক্টেড টু ইচ আদার। আর যে ফোর্স দুটো কাজ করছে তার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে আমাকে ধরতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? দিদি ছেড়ে দিল? তাহলে টর্ক হচ্ছে এফ ইন্টু ডি। এরম দিদি পেলে আর কি, জীবনে তো আর কিছু লাগেই না মানুষের। একইভাবে বাহ, অন্য ছেলেদের উপরে কত দয়া। এত বড় একটা চেহারা কেউ দেখতেই পায় না। এইদিকে কনসেন্ট্রেট করো। শুনতেই পেলো না, দেখ পাত্তা দেয় না মানুষে। ভুলে যাচ্ছি জীবনের কি উদ্দেশ্য আমার। দেখো এদিকে দেখো, তাহলে এফ ইন্টু ডি সাইন থিটা, এটু ক্লিয়ার হয়েছে? তাহলে মূল অবজেক্টিভ হচ্ছে দুটো। ফার্স্ট হচ্ছে টু অপোজিটলি ডাইরেক্টেড ফোর্স, টু অপোজিটলি ডাইরেক্টেড ফোর্স, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে ফোর্স দুটোকে নিয়ে আমরা কাজ করব তারা কি একই লাইন বরাবর হবে? একই লাইন বরাবর হবে না, দে মাস্ট বি সেপারেটেড বাই এ ডিস্টেন্স। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য ফোর্সেস মাস্ট বি সেপারেটেড, দ্য ফোর্সেস মাস্ট বি সেপারেটেড বাই এ ডিস্টেন্স। ক্লিয়ার হয়েছে? থার্ড পয়েন্ট কি বলতো? যে ডিস্টেন্স দিয়ে সেপারেটেড হোক না কেন, টর্ক যখন বের করব আমরা সেই ফোর্স নেব ইনটু পারপেন্ডিকুলার অফ দ্য ডিস্টেন্স নেব। এই তিনটে রুল আমাকে জানতে হবে। আচ্ছা, টর্ক যদি অ্যাপ্লাইড হয় তাহলে ওর তো একটা ডাইরেকশন অফ রোটেশন থাকবে না? ডাইরেকশন অফ রোটেশন বলতো এইটার ক্ষেত্রে কোন দিকে রোটেট করবে? ক্লকওয়াইজ, এইরকম রোটেট করবে, তাই না? আচ্ছা, যদি ফোর্সটা উল্টে দিতাম অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে টর্কের বেসিক জিনিসগুলো তোদের সব ক্লিয়ার আছে, খুব ভালো কথা। চলো এবার একটা সিম্পল জিনিস করি। মনে কর যে আমার এখান দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। আমি কি করেছি, একটা তারকে
এদিকে নিয়ে আসছি। আচ্ছা, এইটাকে এদিকে নিয়ে আসছি বলতে আমি এইভাবে আঁকলে দেখতে তো সুবিধা হবে যে তারের মধ্যে দিয়ে কারেন্টটা এরকম আছে, তার মানে কি কারেন্ট কোন দিকে যাচ্ছে বলতো? কারেন্ট ইনটু দ্য না আউট অফ দ্য প্লেন বেরোচ্ছে। ডট দিয়ে গোল আছে, ডট দিয়ে গোল মানে কি বেরিয়ে আসছে না ঢুকছে? আর কাটা দেওয়া মানে তাহলে পেনের মাথাটা দেখবি বেরিয়ে আসছে, রাইট? তা ডট দেওয়া মানে বেরিয়ে আসছে। তাহলে আমি যদি এফবিআই ইউজ করি, এফবিআই, তাহলে বলতে পারবি ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? এটা এফ, এটা বি, এটা আই। এফবিআই তাহলে এটা বি, এটা আই, ফোর্স কোন দিকে হচ্ছে, রাইট? তার মানে এখানে ফোর্সের ডাইরেকশন কোন দিকে হচ্ছে? নিশ্চয়ই ওপরের দিকে হচ্ছে ফোর্সের ডাইরেকশন। আচ্ছা, এবার একটা কথা বল, তার মানে যদি এখানে ফোর্সের ডাইরেকশন ওপর দিকে হয় আর আমি এই ম্যাগনেটিক ফিল্ডটাই নিলাম কোনো একটা পয়েন্টে, সাপোজ আমি এইখানে কাটা দিলাম, তার মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে? বলতে পারবি এখানে ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? আচ্ছা, এখানে ফোর্সের ডাইরেকশন হবে নিচের দিকে। তাহলে এই দুটো ফোর্স পেলাম, রাইট? আচ্ছা, যদি এই দুটো তারের মধ্যে ডিস্টেন্স হয় ডি, ক্লিয়ার, আর এই তারটা সাপোজ এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, আমাকে বলতে পারবি যে তাহলে এদের এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে? এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি এইটা নাকি এইটা? তার মানে এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু এইটা, এইটা কিন্তু নয়। ক্লিয়ার হচ্ছে? এই দুটো ফোর্সের মধ্যে এইটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স না এইটা? নিচেরটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই বরাবর হলে কি ঘুরতো? কোনো দিন ঘুরতো না। তাহলে দিস ইজ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করলে এটা কত হবে বলতো? ডি কস থিটা, না সাইন কেন হবে? থিটার সাথে লেগে আছে তো, তাহলে এটা কত হবে? ডি কস থিটা। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? আগে দেখো এইটুকু তুমি বুঝতে পারলে কি না। এইটুকু বুঝতে না পারলে এর আগে এগোনো যাবে না। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? কোনটা বল? নিচেরটাও বি, বি একই দিকে আছে, এটা বাইরের দিকে বেরোচ্ছে, এটা ভেতর দিকে ঢুকছে। যদি বি এর সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, ডাইরেকশন অফ বি এর সাথে থিটা অ্যাঙ্গেল কে করেছে? থিটা অ্যাঙ্গেল করেছে যে রডটাকে আমি লাগিয়েছি সেটা। যখন যেরকম থিটা অ্যাঙ্গেল হবে সেই হিসেবে আমি ডিটারমাইন করবো। ডি সাইন থিটা হতে পারে, আমি থিটা অন্য কোথাও ধরি, এটার ক্ষেত্রে বলছি। সাপোজ ধর আমি মনে করলাম যে এর একটা পারপেন্ডিকুলার ডাইরেকশনকে নিলাম, নিতে পারি না? এবার যদি বলি যে ডি এর পজিটিভ ডাইরেকশনের সাথে এর পারপেন্ডিকুলার দিকটা থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে কি হবে? যদি বলি পজিটিভ দিকের সাথে এর পারপেন্ডিকুলার দিকটা থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে কি হবে? তাহলে কি হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবি? 90 মাইনাস থিটা। তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা তখন কত হবে? 90 মাইনাস থিটা, রাইট? তখন এইটা কত হয়ে যাবে? কস অফ 90 মাইনাস থিটা। কস 90 মাইনাস থিটা কি হয়? ডি সাইন থিটা। ডিপেন্ড, ওই তো কথাটা সেম, যে তুমি যেরকম জায়গায় থিটা ধরবে সেই হিসেবে পারপেন্ডিকুলার লেনটাকে হিসেব করতে হবে। কিন্তু লজিক তোমার একটাই, যে তোমার দুটো ফোর্স থাকবে, তার মধ্যে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকবে, টর্ক যদি বার করতে হয় ওই ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স তোমাকে করতে হবে। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার হয়েছে? লিখে নাও। আচ্ছা, আমরা আজকে যেটা করতে চাইছি ওটা জাস্ট না এরকম সিম্পল ছবি নয়, ওটাকে একটু তোমাকে 3D ভাবে রিয়েলাইজ করতে হবে। দেখো ভালো করে কিভাবে ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। মনে কর যে এই দিকে নর্থ পোল আছে, এই দিকে সাউথ পোল আছে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ডাইরেক্টেড হবে? নর্থ টু সাউথ। আগে 3D ফিগারটা দেখ আমি কিভাবে আঁকছি, পরে করবি। ঠিক ফিগারটা হচ্ছে এইরকম। ঠিক
ঠিক ফিগারটা এইরকম যে আমি একটা কিউব টাইপের ফিগার ড্র করছি, সিম্পলি লাইক আ কিউব। মনে করছি যে এই যে কিউবটা আছে, এই কিউবটার পেছনে আছে নর্থ, এই কিউবটার পেছনে আছে নর্থ, আর কিউবটার সামনে আছে সাউথ। আচ্ছা, কিউবের পেছনে যদি নর্থ থাকে, সামনে যদি সাউথ থাকে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ডাইরেক্টেড হবে? নর্থ থেকে সাউথ। তার মানে আমি কি এরকম ইমাজিন করতে পারি যে এখানে ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর ডাইরেক্টেড? তাহলে আমি একইভাবে ছবিটা যদি কমপ্লিট করি, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড পুরো ছবিতেই নিশ্চয়ই সিম্পলি এদিক বরাবর ডাইরেক্টেড। ইজ দ্যাট ক্লিয়ার? একটু ব্যাকা হয়েছে। এদিক বরাবর ডাইরেক্টেড। ওকে, আচ্ছা, এবার ব্যাপার হলো, সাপোজ আমার এখানে একটা কয়েল আছে, এবং যদি আমাকে দেখতে হয় যে আমার লুপটা রোটেট করছে কি না, তাহলে নিশ্চয়ই এই কয়েলের মধ্যে লুপটাকে আমাকে রাখতে হবে। কয়েল মানে কি? কয়েল মানে হচ্ছে যে কোনো এইরকম একটা রেক্ট্যাঙ্গুলার পিস। ইজ দ্যাট ক্লিয়ার? কয়েল মানে কি? আ সিম্পল রেক্ট্যাঙ্গুলার পিস। তো আমি কি করলাম যে এইখানটায় থেকে কয়েলটাকে আঁকা শুরু করলাম। তার মানে কয়েলের একটা তার আছে এইখানটায়, এর সাথে জুড়ে দিয়েছি কয়েলের আর একটা তার যেটা আছে এইখানটায়, এর সাথে জুড়ে দিয়েছি কয়েলের আর একটা তার যেটা আছে এইখানটায়। আমার হাতের আঁকা বেঁকে যেতে পারে, বাট তোমরা চেষ্টা করবে যতটা সুন্দর করে করতে পারো। বইয়ে এক্সপ্লেনেশনটা প্রপারলি নেই, ছবিটা যদি ভালো করে না বোঝো তাহলে বইয়ের ওই সিম্পল একটা ছবি দেখে কিচ্ছু মাথায় ঢুকবে না। এই আমার তার রয়েছে। আচ্ছা, তাহলে এই দিকে আমার ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি। যদি আমি চাই যে আমার ফোর্সটা উপর দিকে কাজ করুক, আমার কারেন্টই তারের মধ্যে দিয়ে কোন দিক দিয়ে যাবে? উপরের তারটা। যদি ফোর্স আমার উপর দিকে কাজ করতে হয়, বলতে পারবি? FBI, FBI, বি আমার এইদিকে, বি আমার এইদিকে, আই যদি এইদিকে কাজ করে তবে তো উপর দিকে যায়। তাহলে মনে করছি যে কারেন্ট কেমন ফ্লো করছে, কারেন্ট এখানে এইদিকে যাচ্ছে, তাই না? তাহলে FBI করলে কি হচ্ছে? FBI, বি এইদিকে, কারেন্ট এইদিকে, ফোর্স কোন দিকে হচ্ছে তাহলে? ওপর দিকে। কারো কনফিউশন আছে? না। তাহলে FBI করলাম, কারেন্টটা এদিকে গেল। আচ্ছা, কারেন্ট তো লুপের মতোই ঘুরবে, তার মানে কারেন্টটা এখান থেকে এই দিক দিয়ে নিশ্চয়ই এইভাবে যাবে, এদিক দিয়ে নিশ্চয়ই এইভাবে যাবে, এদিক দিয়ে নিশ্চয়ই উপর দিকে চলে যাবে। এই হচ্ছে লুপ অফ কারেন্ট। কারেন্ট কোত্থেকে আসছে, কোত্থেকে যাচ্ছে, ওটা নিয়ে আমরা এখনই ভাবছি না। হ্যাঁ, FBI, সিক্রেট এজেন্সি FBI, ব্যুরো থেকে শুরু। ক্লিয়ার হয়েছে কথাটা? এবার কারেন্ট যখন এদিকে আসছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড যখন এই দিকে, তখন প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার আমি থিটা কিভাবে নেব? দেখো, এই প্লেনের একটা ডাইরেকশন আছে। বলতে পারবি যে কোনো প্লেনের ডাইরেকশন কোন দিকে হয়? তার পারপেন্ডিকুলার দিকে। তার মানে আমার যদি এরকম একটা প্লেন হয়, তাহলে নিশ্চয়ই এই দিকে হবে তার ভেক্টোরিয়াল ডাইরেকশন। তাহলে এই প্লেনের ভেক্টোরিয়াল ডাইরেকশন কোন দিকে হবে? ওপর দিকে। সুবিধার জন্য আমি কি করলাম, যে জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি বলে না, আমি কি করেছি যে আমি মাঝখান থেকে একটা জাস্ট ডটের দাগ দিলাম, ইচ্ছা করে একটা ডটের দাগ দিলাম, আর এই মাঝখান থেকে একটা ডটের দাগ দিলাম জাস্ট একটু সুবিধা করার জন্য। দিয়ে এই পয়েন্টে নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর ডাইরেক্টেড, তাই না? এইখানে এর পারপেন্ডিকুলার দিক যেটা নিশ্চয়ই এটা না? তাহলে এইটা হচ্ছে এন ক্যাপ
বা ডাইরেকশন অফ দি এরিয়া অফ দ্য লুপ, রাইট? এইটা ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আমি অ্যাঙ্গেলটা ধরছি কার কার মধ্যে? ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড সবুজটা, আর ডাইরেকশন অফ দি এরিয়া ভেক্টর, মানে এরিয়ার যে ভেক্টোরিয়াল ডাইরেকশন হবে তার মধ্যে অ্যাঙ্গেলটাকে থিটা ধরছি। থিটা আমি এই অ্যাঙ্গেলটাকেও ধরতে পারতাম, এটাকেও ধরতে পারতাম, আমার ইচ্ছা, বাট আমি কোনটাকে ধরছি? এইটাকে ধরছি। যদি এটা থিটা হয়, একটা একটা করে আমি আসবো, তাহলে বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। যদি এইটা 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? যদি এইটা 90 মাইনাস থিটা হয়, এটা 90 হয়, এটা কত হবে? থিটা। তার মানে উপরে কোনায় অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম থিটা। বুঝতে পেরেছো? আরেকবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি, কারণ বাড়ি গিয়ে বুঝতে অসুবিধা হবে। সেটা হচ্ছে এইটা নর্মাল, তার মানে অবভিয়াসলি এই লাল থেকে নীল ডট অবধি অ্যাঙ্গেলটা হতে হবে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 9 থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। এইটা 90 মাইনাস থিটা মানে ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল, 3D-তে ভাব, ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। এইটার এটা তো সেম, তাই না? তাহলে এইটা 90 মাইনাস থিটা হলে এটা কত হবে? 90 মাইনাস থিটা। তার মানে এইটা 90, তাহলে এটা কত হবে? থিটা। ক্লিয়ার? বুঝতে না পারলে নেক্সট দিন আরেকবার জিজ্ঞেস করবি, বলে দেবো। এবার একটা একটা করে আসছি। ফার্স্টে এখান থেকে কারেন্টটা এই দিকে, জাস্ট আমার বোঝার সুবিধার জন্য আমি এখান থেকে কারেন্টের ডাইরেকশনটা এই দিকে দিয়ে আই লিখছি, দিতে পারি। আইটা আমি ইচ্ছা করে ক্যাপিটালে দিচ্ছি। একইভাবে এখানে কারেন্টের ডাইরেকশন এই দিকে, তার মানে আমি এইখান থেকে অ্যারো দিয়ে আইটাকে এরকম লিখতে পারি, কোনো সমস্যা নেই তো। বিগুলো আমরা জানি যে সবুজের দিকগুলো হচ্ছে সব বি, তাহলে এটা বি, এটা বি, এটা বি, আর এখানেও হচ্ছে বি। লিখলাম না, গিঞ্জি হয়ে যাবে। তাহলে এই তারটার উপরে যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটা আমি কি লিখব? আগের দিন করেছি, F ইকুয়ালস টু আই ইন্টু এল ক্রস বি, করেছি না? কি করেছি? F ইকুয়ালস টু আই ইন্টু এল ক্রস বি। তার মানে আমি অ্যাজ ইট ইজ এখানটায় লিখে দিচ্ছি যে F ইকুয়ালস টু আই ইন্টু এল ক্রস বি, রাইট? এই এলটা কি বলতো? লেন্থ অফ দ্য লুপ না, এই এলটা কি? লেন্থ অফ এই ওয়্যারটা। ক্লিয়ার হয়েছে? তার মানে এই যে কিউবটাকে আমি ধরেছি, এই কিউবের এই লেন্থটা হচ্ছে এল, আর এই যে লেন্থটাকে ধরেছি এইখান থেকে শুরু করে এই লেন্থটা ধরলাম বি। বলতে পারিস এরিয়া অফ দ্য লুপ কি হবে? এল ক্রস বি বা এল বি। তাহলে এরিয়া অফ দ্য লুপ ইকুয়ালস টু মড এল বি। আমি মড দিয়ে নিচ্ছি জাস্ট ভ্যালুটা জানার জন্য। আচ্ছা, ফার্স্টে ওটাই যাই। লেফট হ্যান্ড রুল, এফ বি আই, তার মানে আই হচ্ছে এইদিকে, এফ বি আই, আই এইদিকে, রাইট? আই এইদিকে, বি এইদিকে। তাহলে ফোর্স কোন দিকে কাজ করছে? ওপর দিকে। ফোর্সটা ওপর দিকে আমি এঁকে দিচ্ছি। তাহলে এখান থেকে ওপর দিকে মানে নিশ্চয়ই এই বরাবর ওপর দিকে ফোর্স। সেই ফোর্সের ভ্যালু কত? সিম্পলি আই এল ক্রস বি। কনফিউশন আছে? না। বলতে পারিস এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। থিটা কোথায়? এই দেখো, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে এল। তাহলে যে কোনো জায়গায় এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? তাহলে যে কোনো পয়েন্টে এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে ফোর্সের ভ্যালু কি হবে? নিশ্চয়ই আই এল ক্রস বি, মানে আই এল বি সাইন 90। সাইন 90 মানে 1। তাহলে সিম্পলি কি হবে? বি আই এল বা আই এল, ঠিক আছে, আই এল বি। ক্লিয়ার হয়েছে? একইভাবে নিচেরটাকে দেখ, কারেন্টটা ওইদিকে যাচ্ছে, বি এদিকে। তাহলে এফ বি আই, বি এখানে দিলাম, আই এইদিকে, এফ কোন দিকে? বোঝা যাচ্ছে? বি এখানে দিলাম, আই দেখ ওই দিকে, কারেন্ট যাচ্ছে না? তাহলে এফ কোন দিকে? হ্যাঁ, তার মানে আবার এখানে কি করলাম? নিচের দিকে মানে নিশ্চয়ই এই দিক বরাবর এখানে একটা দাগ দিয়ে এটাকে এফ দিয়ে দিলাম।
একই তো ভ্যালু ILB, নিশ্চয়ই পাল্টাবে না ভ্যালু, দুটোর ক্ষেত্রে সেম। এখানেও অ্যাঙ্গেল কত, সেই 90 ডিগ্রি। এবার টর্ক বার করতে চাইছি, কীভাবে টর্ক বার করব বল? এফ ক্রস তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটুকু? ঠিক এইটুকু না? ঠিক এইটুকু না দুটো এফের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স? না এইটা নয় তো, দুটো এফের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? এইটাই, ঠিকই তো আছে। এটাই হচ্ছে দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ভ্যালু কত হবে? এল তো না ওর ভ্যালু, এল তো এই রডটুকুর ভ্যালু। কে বলেছে এই তিনটে লেন্থ সেম? এইটা বি, লুপেরটা বি, এইটা বি নয়, লুপের তারটা বি হচ্ছে তার উইডথ, আর লুপের তারটার এল হচ্ছে লেন্থ। এটা লুপের তার, কিন্তু আমার কিউব হিসেবে দেখ না, কিউবের কি ডাইমেনশনগুলো বলে দিয়েছি? কিউবের শুধু একটা সাইড লেন্থ হচ্ছে এইসব মতো। এটা কত হবে? আচ্ছা কিউব না, কিউবয়েড যা, ঠিক আছে কিউবয়েড। এবার বল, কিউব হলেও অসুবিধা নেই যে মিলতে হবে, কিউবয়েড। এবার বল বি কেন করবো? আমাদের থিটা আছে এখানে, এইটা বি, এটা থিটা, এটা কত হয়? বি সাইন থিটা। তাহলে এখানে কি লিখবো? দ্যাট ইজ সিম্পলি বি সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? এবার যদি আমাকে টর্ক বার করতে হয়, তাহলে টর্ক আমি কিভাবে বার করব? একদম, টর্ক হচ্ছে যে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম। তার মানে ফোর্স হচ্ছে ILB ইন্টু কি? সিম্পলি বি সাইন থিটা, তাই না? কনফিউশন আছে? আচ্ছা, তার মানে এটাকে লিখতে পারি দেখ LB কে এক জায়গায় নিয়ে এলাম, নিতে পারি, তার পাশে ম্যাগনেটিক ফিল্ড বি, তার পাশে সাইন থিটা লিখতে পারি। আচ্ছা ধর এর যদি এরিয়াটা হয় তাহলে সেটা তো LB, সেটাকে আমি এ লিখছি। সাপোজ এর এরিয়া হচ্ছে LB, তার ডাইরেকশন তো এদিকে। আমি যদি এরিয়া ক্রস ম্যাগনেটিক ফিল্ড করি আমি কি লিখব? নিশ্চয়ই এরিয়া যদি এ ধরি তাহলে নিশ্চয়ই লিখব এ বি সাইন থিটা, তাই লিখবো না? এটা কি করলে লিখবো? নিশ্চয়ই এ ক্রস বি করলে লিখবো। ভেবে দেখ একবার, যদি এ ক্রস বি করি তাহলে এই এরিয়া ক্রস বি করি, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে কি লিখবো? এ বি সাইন থিটা। সেটা কি হবে? এ ক্রস বি। চলে আসে এখানটায়, তাহলে LB তো হচ্ছে এ, তাহলে IAB সাইন থিটা, তাহলে এটাকে লিখতে পারি IA ক্রস বি, লিখতে পারি না? বা IAB সাইন থিটা, দুটোই। আচ্ছা এখানে আমি কি ধরেছিলাম? কটা তার ধরেছিলাম? একটা তার না? এবার আমি যখন কয়েলিং করব আমার কি একটা তার থাকবে না? তো তারের পর তার পেঁচাতে থাকবো। যেরকম কয়েলিং দেখেছিস, ফ্যানের কয়েলিং বা অন্য কোনো কয়েলিং, একটা তার থাকে না, একের পর এক তার কি থাকে? পেঁচানো থাকে। যদি ক্যাপিটাল N খানা তার পেঁচানো থাকে তাহলে এটা নিশ্চয়ই ক্যাপিটাল N টাইমস বাড়বে। তাহলে ফর ক্যাপিটাল N নাম্বার অফ টার্নস, ফর ক্যাপিটাল N টার্নস কি হবে? টর্ক নিশ্চয়ই হবে N টাইমস অফ এইটা। তাহলে NIAB সাইন থিটা, বা ভেক্টর ফর্মে লিখলে NIA ক্রস বি। একজনের থেকে প্রশ্ন নেব, তার আগে একটা ছোট্ট রিভিশন করে দিই, নাহলে ফিগারটা প্রথমে সিম্পল শুরু হয়েছিল, এখন একটু কমপ্লেক্স হয়ে গেছে। যখন রিভিশন করছি ইন্টারাক্ট করবে। ফার্স্টে কি ছিল? আমি এই কিউবের এই এজ বরাবর ম্যাগনেটিক ফিল্ডকে ধরেছি। ক্লিয়ার হয়েছে? এবার একটা তারের রেক্ট্যাঙ্গুলার লুপ নিয়েছি। ক্লিয়ার হয়েছে? এই রেক্ট্যাঙ্গুলার লুপের উপরের লেনটা L আর এই লেনটা হচ্ছে B। যখন ওকে ম্যাগনেটিক ফিল্ডে ফেলবো দেখবো ওর উপরে একটা ফোর্স কাজ করছে, এখানে একটা ফোর্স কাজ করছে, নিচের দিকে একটা ফোর্স কাজ করছে। কী করে করছে আমরা দেখেছি, FBI করে। আবার কোন ডাইরেকশনে থিটা নেব না? লুপের যে ডাইরেকশন তার সাথে ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন, এদের মধ্যে অ্যাঙ্গেলটাকে থিটা নেব। নাও দিস হ্যাজ টু বি স্পেসিফিক। কোন অ্যাঙ্গেলটা থিটা? লুপের অ্যাঙ্গেল
মানে লুপের ডাইরেকশন আর ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন তার মধ্যে অ্যাঙ্গেল থিটা। হিসেব করে দেখলাম এইটা থিটা মানে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস থিটা, 90 হলে এটা হয় থিটা। আমরা বার করেছি দুবার। তাহলে আমি ফোর্স পেয়ে গেছি। যদি এটা বি হয় এটা থিটা হয়, মাঝখানের ডিস্টেন্সটা হয় বি সাইন থিটা, তাহলে আমার কোনো কনফিউশন নেই। তাহলে সেখান থেকে টর্ক বার করা মানে সিম্পলি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আর ক্রস এফ, সেটাই ওখানে বসিয়ে দিয়েছি। তাতে দেখতে পেরেছি যে যদি টর্ক বার করি তাহলে টর্ক বার করা মানে আমি কি বার করছি, সিম্পলি যে ডিস্টেন্স বি সাইন থিটা ইন্টু ফোর্স, তার মানে বি সাইন থিটা ইন্টু ফোর্স, ফোর্সের ভ্যালুটা বসাচ্ছি আইএলবি, তাহলে কী হলো আইএলবি ইন্টু বি সাইন থিটা। বাকিটা ক্যালকুলেশন করেছি, করে দেখেছি আই ইন্টু এ ক্রস বি আসছে। এ কি, এ হচ্ছে এই যে নীল লুপটা তার এরিয়া। এটা একটা টার্নের জন্য। এনটা টার্নের জন্য কী হবে, এটারই এন গুণ। এবার বলো কারোর কি কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নেই। এখান থেকে এই যে এন আই এ আমরা আরেকটু কিছুদিন পর পড়ব, এইটাকে বলে ম্যাগনেটিক মোমেন্ট। কি বলে? ম্যাগনেটিক মোমেন্ট। এইটাকে এম ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, শুধু এম দিয়ে কাকে রিপ্রেজেন্ট করি? মাস। তার মাথায় ভেক্টর থাকে না, এটা এম কিন্তু এর মাথায় কি আছে, তাহলে এটা কি মাস? তাহলে এটা কি? হ্যাঁ, তার মানে এইটাকে যদি এইখানটায় বসিয়ে দিই তাহলে এন আই এ মানে ম্যাগনেটিক মোমেন্ট, তাহলে টর্ক ভেক্টর হবে কি এম ক্রস বি ভেক্টর। এটাও একটা ইম্পর্টেন্ট রিলেশন। ক্লিয়ার হয়েছে? অনেক অঙ্কে দেখবে যে এন আই এ এটা মানে তো স্মল এম, এখানে স্মল এম বলতে মাস বুঝবো না, টর্ক ইকোয়ালস টু এম বি সাইন থিটা এমনটাও লেখা আছে, সেটাও কিন্তু সম্পূর্ণ ঠিক। দেখবে কিছু কিছু জায়গায় টর্ক ইকোয়ালস টু স্মল এম বি সাইন অফ থিটা লেখা আছে, এইটাও সম্পূর্ণভাবে ঠিক। ক্লিয়ার হয়েছে? বাট এখানে এম স্ট্যান্ডস ফর ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টর না দিলেও বুঝে নিতে হবে এটা ম্যাগনেটিক মোমেন্ট। বল। এ ক্রস বি নিলাম কেন? তার কারণ হচ্ছে আমি যখন এটাকে বার করছি এর সাথে বি এর ক্রস প্রোডাক্ট করছি, সেই জন্য এ ক্রস বি নিয়েছি, তাই থিটাটাকে এইভাবে পজিটিভ ধরতে পারছি। নাহলে বি ক্রস নিলে ঠিক তার উল্টো ধরতে হতো আমাকে। আর কেউ এনি কনফিউশন নেই? যদি কোনো কনফিউশন থাকে বলো, বলে দিই, কারণ না হলে বাড়ি গিয়ে কিন্তু আটকাতে পারে। হ্যাঁ বল। কয়েলের এরিয়া কোনটুকুনি? কয়েলের এরিয়া হচ্ছে ঠিক এই শেডেড পোর্শনটা। বুঝতে পেরেছিস? নেই তো কি হয়েছে, কয়েলের এরিয়া তো আছে। আমার কি এখানে এটা ইম্পর্ট্যান্ট যে কন্ডাক্টিং মেটেরিয়াল আছে কি না? তা নয় তো। ইকুয়েশনে যখন ফেলছি, আমার এখানে ইকুয়েশনে ফেললে এল ইন্টু বি আসছে। আমার কি এটা নেসেসারি যে এল ইন্টু বি এর মধ্যেই সব কটায় কারেন্ট থাকতে হবে? সেটা তো বলাই নেই, আমাকে সিম্পলি এরিয়ার কথা বলা আছে, তাই এরিয়া নিয়েছি। পুরোটার মধ্যে দিয়ে কারেন্ট তো যাবে না, কি করে সম্ভব? তাহলে তো লুপ হলো না, তাহলে প্লেট হয়ে গেল। এন ভেক্টরটাকে উল্টো দিকে নেওয়া যায়। যখন আমি এল ক্রস বি করব উপর দিকে হবে, কারণ এটা দেখ অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কারেন্টটা ঘুরছে, তাই আমি কোন দিকে নিয়েছি? উপর দিকে। যখন শুরু করেছিলাম মনে আছে, আমি প্রথমেই একটা জিনিস বলেছিলাম যে ফোর্সটাকে যদি ওপরে নিতে চাই তাহলে আমি কোন দিকে কারেন্টটা পাঠাবো? ধরো কারেন্ট যদি উল্টো দিকে হতো তাহলে ফোর্স কোন দিকে হতো? ভেতর দিকে হতো না? তাহলে এখানে কোন দিকে হতো? উপর দিকে হতো। ছবিটা আরও ঘিঞ্জি হয়ে যেত। আমি চেয়েছি ছবিটা ঘিঞ্জি না হয় সিম্পল হোক, তাই জন্য ফোর্সটাকে উপর আর নিচে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? যখন বোর্ডের পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেন আসবে, ফার্স্টে বুঝে নেবে যে ছবিটা যদি আমাকে ঠিকঠাক করে করতে হয় তাহলে ফোর্সটা কোন দিকে দিলে আমার সুবিধা হবে। যে যদি আমি মনে কর না ফোর্সটা এখানে আর এখানে দিয়ে দিই, হবে একই ব্যাপার, এনটা উল্টে ভেতর দিকে ঢোকাতে হবে। বুঝতে পারছিস? এন ভেতর দিকে ঢুকবে, ফোর্সগুলো ভেতর দিকে ঢুকবে, তাতে কী হবে? ছবিটা আরও কনফিউজিং হয়ে যাবে। আর কোনো কনফিউশন? জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। ডান? ডান? চলো লিখে নাও এটা। তাহলে আশা করি এটা, হ্যাঁ তাহলে আশা করি এটা পুরোপুরি হয়ে গেছে।
আচ্ছা দেখো, এবার আমরা ইউজ করব হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। কি গ্যালভানোমিটার? আচ্ছা মুভিং কয়েল কেন বলতো? আচ্ছা মুভিং কয়েল কেন? মুভিং কয়েল কেন? কয়েলটা ইটসেলফ কি করছে? মুভ করছে। যদি কয়েলটা মুভ না করতো এরকম হয় জানিস তো, কয়েল মুভ করছে না ইনস্ট্রুমেন্ট মুভ করছে, সেটা কিন্তু হ্যাঁ কয়েল মুভ করে না, ইনস্ট্রুমেন্টটাই মুভ করে যায়। দু ধরনের হয়, যদি কয়েল ইটসেলফ মুভ করে সেটা মুভিং কয়েল গ্যালভানোমিটার। ফ্যানের ক্ষেত্রে কি তাই হয়? আমার মনে হয় তা হয় না। ফ্যান তাই? আচ্ছা ওরা আমি জানি না, ধারণা নেই আমার। আচ্ছা এদিকে দেখ, এখন আমরা করব মুভিং কয়েল গ্যালভানোমিটার। দেখবি কি থাকে ব্যাপারটা, যে একটা রিজিড সাপোর্ট থাকে, এই রিজিড সাপোর্ট থেকে একটা তার ঝোলানো থাকে, যে তারটা ঝোলানো থাকে সেই তারটার মধ্যে দিয়েই কারেন্ট আসে। কি বললাম? যে তারটা ঝোলানো থাকে, অস্মিত, যে তারটা ঝোলানো থাকে তার মধ্যে দিয়েই কারেন্ট আসে। এবার এখানে কি হয়, যে আমার কাছে একটা আর্মেচার থাকে, যে আর্মেচারটা থাকে আমরা কি করি, তারটাকে এর উপর দিয়েই আমরা ঘোরাই। কি করি? তারটাকে এর উপর থেকেই এরকম লুপ মতো করে ঘুরিয়ে তারপরে এখান থেকেই বের করে একটা কয়েলের থ্রু দিয়ে বার করে দিই। ক্লিয়ার হয়েছে? এবার যদি আমার এখানে একটা ম্যাগনেটিক পোল পিস থাকে সাপোজ নর্থ, এখানে আর একটা ম্যাগনেটিক পোল পিস থাকে সাপোজ সাউথ, বলতে পারবি ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? নর্থ টু সাউথ। তার মানে এখানে নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড এই দিক থেকে এই দিকের মধ্যে না, তাই না? আচ্ছা যদি এইটার মধ্যে দিয়ে কারেন্ট যায় এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে একটু আগে আমি দেখেছি কি কাজ করে? টর্ক কাজ করে না? সেই টর্কের ভ্যালু আমি কত দেখেছি? টর্ক ইকুয়ালস টু NIAB সাইন থিটা, মনে পড়ছে? তার মানে যদি এর মধ্যে দিয়ে কারেন্ট যায় তার একটা টর্ক কাজ করবে, আর টর্ক কাজ করলে কয়েলটার কি হবে? কয়েলটার কি হবে? টর্ক কাজ করলে যে কোনো কয়েলের কি হয়? ঘুরবে হয়। আর যদি ঘোরার মতো কাজ না করে, যদি অল্প টর্ক কাজ করে, ধর অনেক টর্ক কাজ করলে ঘুরেই গেল, কিন্তু যদি অল্প কাজ করে, আমার কাছে একটা স্টিয়ারিং আছে, আমি অল্প টর্ক দিলাম, কি হবে? হালকা ঘুরবে। তার মানে অল্প কিছু অ্যাঙ্গেল ঘুরে দাঁড়িয়ে যাবে না, পুরোটা ঘুরবে না, তখন কি হবে? অল্প কিছু রোটেশন হয়ে দাঁড়িয়ে যাবে। কতটুকু রোটেশন হবে? ঠিক ততটুকুই রোটেশন হবে যতটুকু এই স্প্রিংটা অ্যালাউ করবে। যদি আমি একটা স্প্রিংকে প্যাঁচাই, দেখবি যত বেশি প্যাঁচাবো তত বেশি তাকে ঘোরানো কষ্টকর হয়ে যায় না? তার মানে যত বেশি প্যাঁচাবো একটা সময় তো আসবে যে স্প্রিং এর থেকে বেশি প্যাঁচাতে গেলে তাহলে এর থেকেও বেশি টর্ক দিতে হচ্ছে। তাহলে স্প্রিংয়ের যা ম্যাক্সিমাম অ্যালাউড টর্ক তার ইকুয়াল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ও কী করবে? ঘুরবে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আবার ভালো করে বোঝ, পরে আঁকিস বাবা, এইদিকে দেখ, পরে আঁকিস, আগে শিখে নে একটু। প্রথম থেকে বলবো, এখানে একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট আসছে। মনে কর এইখান থেকে একটা কোথাও গুটলি পাকানো আছে, এখান থেকে কারেন্টটা আসছে, কারেন্টটা এসে এই তারের মধ্যে দিয়ে যাচ্ছে, দিয়ে এরকম করে লুপটাকে কমপ্লিট করছে, দিয়ে এখান থেকে এইভাবে বেরিয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমার কাছে একটা কয়েল আছে, একটা ম্যাগনেটের নর্থ আছে, ম্যাগনেটের সাউথ আছে। বুঝতেই পারছি যে ম্যাগনেটিক ফিল্ডটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে নিশ্চয়ই এখানে একটা টর্ক কাজ করবে। যেই টর্ক কাজ করবে এবং এখানে একটা স্প্রিং আছে, ও কি করতে চাইবে? রোটেট করতে চাইবে। আর ও রোটেট যদি করতে চায় তাহলে কি হবে? রোটেট করতে চাইলে কি হবে? রোটেট করতে চাইলে তো ইচ্ছা মতো রোটেট করে যেতে পারে,
কিন্তু ও পারবে না। কেন পারবে না? কারণ নিচে একটা স্প্রিং লাগানো আছে। যত বেশি ও রোটেট করতে চাইবে ও ততটুকুই রোটেট করবে, যতটুকু স্প্রিংটা উল্টো টর্ক দেবে ততটা সমান যতক্ষণ না হচ্ছে। বোঝা গেল কথাটা? সাপোজ আমার যে স্প্রিংটা আছে, স্প্রিংটার সাথে আমি এখানে একটা পয়েন্টার লাগিয়ে দিয়েছি। ক্লিয়ার? আমি কি করেছি, এর মধ্যে দিয়ে একটা কারেন্টকে পাঠিয়েছি। সাপোজ তার জন্য এইটা এতটুকু রোটেট করলে, সাপোজ ফাই অ্যাঙ্গেল রোটেট করলে ওর টর্কের ইকুইভ্যালেন্ট হয়, তাহলে ঠিক কতটুকু রোটেট করবে? ফাই অ্যাঙ্গেল রোটেট করবে। একটা কথা ভাব, সাপোজ আমি ইনিশিয়ালি ওকে একটা টর্ক দিয়েছি 30 নিউটন মিটারের, তার জন্য এতটা ঘুরেছে। সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 25 ডিগ্রি। যদি ওকে টর্ক দিতাম 40 নিউটন মিটারের, অ্যাঙ্গেলটা বাড়তো না কমতো? বুঝে বল, বাড়তো না? যদি আমি ওকে টর্ক দিতাম 10 নিউটন মিটারের, অ্যাঙ্গেলটার কি হতো? অ্যাঙ্গেলটা কমতো। তার মানে যত টর্ক দেব তত বেশি রোটেট করবে, যত টর্ক কম দেব তত কম রোটেট করবে। ইজ দ্যাট ক্লিয়ার? রোটেট করা মানে পুরো ঘুরে গেছে এমনটা না, ঠিক যতটুকু ফাই ওভারকাম করছে। এবার এ যখন একটা এই ধরনের স্প্রিং লাগিয়েছি, তার একটা টর্শনাল কনস্ট্যান্ট থাকে। কি থাকে? টর্শনাল, যে কতটাকে আমি ওকে মোচড় দিতে পারি। যত বেশি মোচড় দেবো তত বেশি শক্তি লাগবে, তাহলে কতটা মোচড় দিতে পারি তার একটা কনস্ট্যান্ট আছে। সেই টর্শনাল কনস্ট্যান্টের নাম হচ্ছে সি। কি নাম? সি। এই টর্ক যদি প্রপোর্শনাল টু ফাই হয়, প্রপোর্শনালি তুললে ইকুয়ালস টু হবে সি ফাই। ক্লিয়ার হয়েছে? তাহলে সিচুয়েশনটা এরকম হলো যে এখান থেকে একটা কারেন্ট আসছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এইটুকু বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? 5 বার করে দাঁড়িয়ে যা, 5 বার করে নেমে যা। এটুকু বোঝা গেছে? পরিষ্কার একদম? তার মানে কি হচ্ছে, তার মানে যদি আমি কারেন্ট বেশি পাঠাই তাহলে কি আমার টর্ক বেশি হবে? কারেন্ট বেশি পাঠালে কি টর্ক বেশি হবে? টর্কের ফর্মুলাটা কি? টর্ক হচ্ছে NIAB sin থিটা। কার কার উপর ডিপেন্ড করছে? নাম্বার অফ টার্নসের উপর ডিপেন্ড করছে। আমি যখন ইনস্ট্রুমেন্টটা বানিয়ে ফেললাম, আমি কি আর নাম্বার অফ টার্নস পাল্টাতে পারবো, চেঞ্জ করতে পারবো? ধর আমি 30খানা প্যাচ দিয়েছি, আমি কি বারবার খুলে 30টা প্যাচকে পাল্টাবো? এটা কি হয় পসিবল? না। এবার হচ্ছে কারেন্ট চেঞ্জ করতে পারি, কখনো বেশি কারেন্ট পাঠাতে পারি, কখনো কম কারেন্ট পাঠাতে পারি। এরিয়া পাল্টাতে পারবো? আমি কি লুপটাকে বড় ছোটো বড়ো করবো? এটা হয় পসিবল? না। ম্যাগনেটিক ফিল্ড পাল্টাতে পারবো? কী করে পাল্টাবো? কেন? আমি বারবার ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট বানিয়ে ফেলেছি, আমি তো বারবার ওটার মধ্যে আর হাত ঢোকাবো না। হ্যাঁ, তাহলে আমি কি ম্যাগনেটিক স্ট্রেন্থটা পাল্টাতে পারবো? না। থিটা, থিটা দেখ, এখানে মজার ব্যাপার হচ্ছে, খুব ভালো করে বুঝবি মজার ব্যাপারটা কি, যে যখন তুই থিটার হিসেব করছিস, থিটা হচ্ছে এই এরিয়ার সাথে ডাইরেকশানটা, তার মানে থিটাটা কিন্তু ভ্যারি করবে, যেরকম ঘুরবে সেই রকম থিটাটা ভ্যারি করবে। তার মানে আমি এখানে থিটা ভ্যারি করতে পারি, আমি এখানে কারেন্ট ভ্যারি করতে পারি। এখন আমি যখন একটা গ্যালভানোমিটার ইউজ করি, আমি তার মধ্যে যত রিডিং দেখি সেটা কিন্তু পুরোটাই কারেন্ট ভ্যারি করিয়েই দেখি। তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার থিটাও যদি ভ্যারি করে, তাহলে আমি থিটা ভ্যারি করলেও কারেন্ট যদি ভ্যারি করিয়ে দেখি তাহলে তো মিলবে না, কারণ থিটা বাড়লে কমলে তো ওটার ভ্যালু বাড়বে কমবে। হতেও তো পারে যে থিটা 0 হয়ে গেল, তখন তার ভ্যালুও টর্কের 0 হয়ে গেল, তখন যতই কারেন্ট আসুক 0ই তো থাকবে। তাহলে আমি স্যার কী করে কারেন্ট মাপবো? এর জন্য একটা বুদ্ধি করা হয়। এইখানে যে পোল পিসটা আমরা দেখছি সেটা হচ্ছে সিম্পলি একটা রেক্ট্যাঙ্গুলার পোল পিস। বোঝা গেল? জাস্ট যেমন একটা ইটের ব্লক হয়, ঠিক ইটের ব্লকের মতো একটা পোল পিস। যদি থিটাটাকে এলিমিনেট করতে হয় তাহলে টর্কের ম্যাক্সিমাম ভ্যালু নিতে হয়, থিটার ভ্যালু কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হতে হয়, তার মানে প্রত্যেকটা মোমেন্টে ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে কারেন্টের লুপটা আছে তার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে। এবার এটা কি করে সম্ভব? চলে, এবার এটা কি করে সম্ভব? এনি আইডিয়া কি করে সম্ভব? এর জন্য আমাকে ইউজ করতে হয় রেডিয়াল বা সার্কুলার
পোল পিস ইউজ করতে হবে, রেডিয়াল বা সার্কুলার পোল পিস। দেখো কীরকম হচ্ছে। প্রথম সিচুয়েশানটা আমরা করছি, যে সিচুয়েশানে আমরা দুটো রেক্ট্যাঙ্গুলার পোল পিসকে এখানে পুট করলাম। সাপোজ এটা নর্থ, সাপোজ এটা সাউথ। ক্লিয়ার হয়েছে? দুটো রেক্ট্যাঙ্গুলার পোল পিস। আমি কোন দিক থেকে দেখছি ভালো করে দেখবি, আমার চোখটাকে আমি এখানটায় রেখে দেখছি। ইজ ইট ক্লিয়ার? যদি এইটার নাম এ বি হয় তাহলে দেখ আমি এইরকম এ বি ড্র করতে পারি তো? কোনো কনফিউশন আছে? এই লুপের যে ইউনিট ভেক্টর সেটা নিশ্চয়ই এরকম কোনো একটা দিকে ডাইরেক্টেড, তাই না? লুপের ইউনিট ভেক্টর লুপের থেকে কোন দিকে হয়? কোন দিকে হয় লুপের থেকে? বল, তোর নাম কি? সমিষ্ক। কোন দিকে হয়? ওই হলো, কোন দিকে হয়? মুখস্থ করে নেবো। বল। পারপেন্ডিকুলার হয়। যে কোনো লুপ যদি হয়, যদি কোনো লুপ হয় সেই লুপের থেকে কোন দিকে হয়? তার পারপেন্ডিকুলার দিকে হয়। তাহলে এখানে যদি লুপ হয়, এখানে লুপটা মানে কেমন দেখছি? এইটাকে দেখছি না? তাহলে এখানে ইউনিট ভেক্টরটা এর পেছন দিক দিয়ে গিয়ে ঠিক এরকম না? ইউনিট ভেক্টরটা দেখ মিলছে ওর সাথে। এটার নাম দিলাম আমি এন ক্যাপ। কোনো কনফিউশন আছে? তার মানে এইখানে যদি ম্যাগনেটিক ফিল্ড দেখি তাহলে ম্যাগনেটিক ফিল্ডের যা ডাইরেকশন হবে এর সাথে, তার সাথে সে কত অ্যাঙ্গেল করেছে? কত অ্যাঙ্গেল করেছে? থিটা অ্যাঙ্গেল করেছে। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সাথে সে থিটা অ্যাঙ্গেল করেছে। আমি চাইছি যাতে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হোক। কি চাইছি? 90 ডিগ্রি হোক। যদি 90 ডিগ্রি করতে হয় আমি আগে এই ছবিটাকে আঁকছি, যে উপর থেকে দেখছি এটা এ এটা বি, তার মানে এটা এ এটা বি। আমি এটাকে 90 ডিগ্রি করতে চাইছি, আমি উপর থেকে দেখছি, দেখে এটাকে এ এটাকে বি লিখছি। ইউনিট ভেক্টরটা কোনো দিন পাল্টাতে পারবো না, কারণ এরিয়া ভেক্টর এই দিক বরাবরই হবে, এটা ফিক্সড। যদি 90 করতে হয় তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা এই দিক বরাবর হতে হবে না? রাইট? যদি ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর হতে হয় তাহলে এখানে নর্থ পোলটা এখানে হতে হবে না? তাই তো? যদি এটা 90 হতে হয় নর্থ পোল তো এখানে হতে হবে, তাহলে সাউথ পোলটা কোথায় হতে হবে? সেই হিসেবে এইখানে হতে হবে না? ক্লিয়ার হয়েছে? কায়দাটা এরকম যে আমি এইরকম একটা পোল পিস নিয়েছি, বোঝা গেল? আবার আমি এখানে এইরকম একটা পোল পিস নিয়েছি। বুঝতে পারছিস? পোল পিসগুলো ইজ পার্ট অফ এ সার্কেল। বুঝতে পারছিস? পোল পিসগুলো ইজ পার্ট অফ এ সার্কেল। তার মানে এইটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর, দিস ইজ নর্থ পার্ট অফ দ্য পোল পিস, এটা সাউথ পার্ট অফ দ্য পোল পিস। তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, অ্যাঙ্গেল কত হয়েছে এখানে? 90 ডিগ্রি। ক্লিয়ার হলো? যদি এইরকম হয় তাহলে কি আমি সবসময় থিটাটাকে 90 ডিগ্রি পাবো? চলো আরেকটা অ্যাঙ্গেলে দেখা যাক। এই পাশে ড্র করছি, আরেকটা অ্যাঙ্গেলে দেখা যাক। সাপোজ এইটা আমার সার্কুলার পোল পিস, অন্য কোনো একটা পজিশন নিচ্ছি। সাপোজ আমি কোন পজিশন নেবো বল? সাপোজ আমি এইরকম একটা পজিশন নিচ্ছি, নিলাম। রাইট? যেই এই পজিশনটা নিয়েছি এর ইউনিট ভেক্টর কোন দিকে? এই দিকে না? ক্লিয়ার? নর্থ কোনটা? এইটা আমার নর্থ, এটা আমার সাউথ, তাই তো? আমার পোল পিসগুলো কীরকম? এইগুলো হচ্ছে আমার পোল পিস, এইটা এইটা। যদি পারপেন্ডিকুলার হতে হয় ম্যাগনেটিক ফিল্ড তাহলে এর পারপেন্ডিকুলার হতে হবে। দেখ যদি এটা নর্থ হয় এখান থেকে এর পারপেন্ডিকুলার হচ্ছে না? বুঝতে পারবে না? আমি একটু টানিনি, টানলেই বুঝতে পারছি। আর একটু ক্লোজ করে আনতাম তাহলে এরমই হতো না? যে কোনো পজিশন, ফর এনি পজিশন। সাপোজ আমি আরেকটা নতুন কোনো পজিশন দেখাচ্ছি। সাপোজ আমি তোকে আরেকটা নতুন পজিশন দেখাচ্ছি। সাপোজ এটা নর্থ, এটা সাউথ। সাপোজ এরকম একটা পজিশনে এসেছি, কোনো একটা সময় এরকম একটা পজিশনে এসেছি, আসতেই পারি। তখন ইউনিট ভেক্টর কোন দিকে হবে? ওপর দিকে না? সো দিস ইজ দি ডাইরেকশন অফ ইউনিট ভেক্টর। এটা নর্থ, এটা সাউথ, কোন দিক বরাবর ডাইরেক্টেড হবে? ম্যাগনেটিক ফিল্ড দেখ এই দিক বরাবর না? তার মানে এখানেও অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি না? তাহলে ও যেরকমই ঘুরুক, যদি রেডিয়াল পোল পিস হয় প্রত্যেকটা জায়গাতে দ্য অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি। তাহলে আমি যদি একটা
কিউবয়েডাল পোল পিসকে বাদ দিয়ে বা রেক্ট্যাঙ্গুলার পোল পিসকে বাদ দিয়ে আমি যদি একটা রেডিয়াল পোল পিস আনি, তাহলে খুব ইজিলি আমি কিন্তু থিটা পার্টটাকে অমিট করে দিতে পারছি। তার মানে ফর এ রেডিয়াল পোল পিস, তার মানে ফর এ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, এইভাবে লিখবি, ফর এ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড আমি কি বলতে পারি, নিশ্চয়ই থিটা ইকুয়ালস 90 ডিগ্রি। তাহলে টর্ক কী হবে, সিম্পলি NIAB। কনফিউশন আছে কোনো? ডান, পরিষ্কার? কোনো ডাউট থাকলে বলবে। রেডিয়ালের জায়গাটা একটু চাপেরই আছে, যদি কেউ বুঝতে না পেরে থাকো বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। পোল পিসগুলো কাছাকাছি থাকে, টাচ করেই দেয় না। হ্যাঁ বল অস্মিত, হাত তুলেছিলিস। রাসেল, হ্যাঁ আরেকবার বল, রিক্যাপ করে দেবো। আচ্ছা আমার সাথে সাথে বলবি। আচ্ছা হ্যাঁ বল। পোল পিস দুটো, একটা নর্থ পোল পিস, একটা সাউথ পোল পিস আলাদা করে রাখা হয়। মানে শুধু সিম্পল নর্থ সাউথ তো হয় না, মানে যদি এটা নর্থ হয় তাহলে এর পেছনে এখানে কোথাও একটা সাউথ আছে, এটা সাউথের পেছনে কোথাও একটা নর্থ আছে, মানে নর্থটা সাউথটা কাছে দেখানো, মানে ওই মোমেন্টে ওই দুটো আমরা কাছে পাচ্ছি, হয়তো পেছনে কোথাও একটা আছে ওর। কারণ সবসময় মাথায় রাখবি, ম্যাগনেটিক পোলস ক্যান নট এক্সিস্ট অ্যাজ ইউনিপোলার পোলস। কোনোদিন ওই প্লাস চার্জ মাইনাস চার্জের মতো প্লাস শুধু নর্থ শুধু সাউথ হয় না, নর্থ সাউথ অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার্স, ঠিক আছে? এখানে নর্থ দেওয়া মানে কোথাও একটা সাউথ আছে, এটা জেনে রাখ। আচ্ছা একটা ছোট্ট ওভারভিউ করব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো করে দেখ, আমরা একটা সিম্পল এই বই দিয়ে আমরা ডিসকাশন করছি। সাপোজ এটা আমার একটা বই, আমি বইটাকে, কার বই এটা, নষ্ট করব না, ধর এটা একটা বই, খুব সিম্পল, ঠিক আছে? আমি কি করলাম, এটাকে জাস্ট টুইস্ট করে দিলাম। ভালো করে বুঝবি, যদি আমি এটাকে টর্ক দিই, এ কতটা টর্ক অ্যালাউ করবে, এরপরে দিতে হলে দেখ আমার জোর দিতে হচ্ছে। এইটুকু অবধি কিন্তু ইজিলি সরে গেল। এবার দেখ, এবার যত ঘোরাতে চাইছি কী করতে হচ্ছে আমাকে, আর ঘুরছে না, কী করতে হচ্ছে, জোর দিতে হচ্ছে। তার মানে এর তো একটা লিমিট আছে। এ যত বেশি আমি একে পেঁচাবো, যত বেশি টুইস্ট করব, ও তত উল্টো দিকে আমাকে একটা রিস্টোরিং টর্ক দেওয়ার চেষ্টা করবে না? তাহলে আমি যদি ওকে 10 টর্ক দিই, তাহলে সে উল্টো দিকে আমাকে 10 টর্ক দেওয়ার চেষ্টা করবে। যদি ওকে 30 টর্ক দিই, তাহলে উল্টো দিকে সে কী চাইবে, 30 টর্ক দেওয়ার চেষ্টা করবে। 30 টর্ক তার অল্প ঘুরলে হবে না, বেশি ঘোরাতে হবে তার জন্য। বুঝতে পেরেছিস? তার মানে ভাব যে আমি এটাকে, আমার ক্যাপাবিলিটি হচ্ছে 10 টর্ক, তাহলে আমি এইটুকু ঘোরালেই আর ঘুরছে না, কারণ 10 টর্ক ও উল্টো দিকে দেওয়া শুরু করে দিয়েছে। স্প্রিংয়ের মতো, স্প্রিংটাকে টানলি তুই যতটা ফোর্স দিবি ততটাই এগোবে, বেশি ফোর্স দিবি আরও বেশি এগোবে। টর্কের ক্ষেত্রেও তাই, তুই যতটা পেঁচাবি অ্যাঙ্গেল, ও ঠিক ততটাই উল্টো দিকে টর্ক দেবে। এবার 10 দিলে এইটুকু ঘুরলো, 30 দিলে এতটা ঘুরলো, 60 দিলে এতটা ঘুরলো। তার মানে যত বেশি টর্ক হবে অ্যাঙ্গেলটা তত কী হচ্ছে, বাড়ছে। ক্লিয়ার হয়েছে কথাটা? আসলে দরজাটা দিয়ে দেয়। তার মানে আমার কাছে এখানে এইটা অ্যাকচুয়ালি, এই তারটা ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। কী দিয়ে তৈরি হয়? ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়, কারণ হালকা হয়। আর এখানে একটা মিরর ইউজ করে, আমরা মিররের ব্যাপারটা বলিনি, ওটা একটু পরে বলতাম, যে এখানে একটা মিরর ইউজ করা হয়। মিরর ইউজ করে এই টোটাল জিনিসটাকে রিফ্লেক্ট করিয়ে একটা জায়গায় ফেলে দেখা হয়। এখানে একটা সিম্পলি একটা প্লেন মিরর আছে। বলছি এই গল্পটা বুঝিয়ে দেবো। এইটুকু দেখো, যেখানে একটা তার আছে, বেসিক প্রিন্সিপাল হচ্ছে তারটা একটা লুপের উপরে পেঁচানো আছে, তার নিচে একটা স্প্রিং আছে, তারটা বেরিয়ে গেছে, একটা কারেন্ট ঢুকলো, এই প্যাঁচ ঘুরলো, ঘুরে কারেন্টটা এখান দিয়ে কী হলো, বেরিয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে, ম্যাগনেটিক ফিল্ডস আর ডাইরেক্টেড ফ্রম নর্থ টু সাউথ। হ্যাঁ, স্প্রিংটা হতে পারে যে স্প্রিংটা অন্য লোহা দিয়ে তৈরি। কি করা হয়েছে, আর্মেচারের সাথে হয়তো এটাকে স্প্রিং হিসেবে আলাদা করে লাগানো হয়েছে। দেখো স্প্রিং মানে কিন্তু এটা কম্পালসারি নয় যে এই মেটেরিয়ালটা দিয়ে স্প্রিংটা তৈরি, আগে এটা ক্লিয়ার করে নাও। স্প্রিংটা হয়তো অন্য মেটেরিয়াল দিয়ে তৈরি, আর্মেচারের সাথে হয়তো লাগানো আছে, এটাও হতে পারে, ঠিক আছে? মূল বক্তব্য হচ্ছে এখানে একটা কয়েল আছে, যে কয়েলটা ওকে রোটেট করতে দেবে না। তার মানে যতটা অ্যাঙ্গেল রোটেট হবে, কয়েলটা ঠিক তার ইকুয়াল টর্ক ততটা অ্যাঙ্গেল হিসেবে ওর উপরে অ্যাপ্লাই করবে। পরিষ্কার হয়েছে? এবার কি হচ্ছে, যখন কারেন্ট পাস করছি তখন অ্যাঙ্গেলটা বাড়তে পারে, কারণ তখন টর্কটা বাড়বে, বা যখন থিটাটা চেঞ্জ হচ্ছে তখনও বাড়তে পারে। এবার দুটো জিনিস যদি ভ্যারি করতে থাকে, আমার তো করতে অসুবিধা হবে। আমি কি করব, এই থিটাটাকে এলিমিনেট করতে চাইবো।
তার জন্য কি করলাম, রেক্ট্যাঙ্গুলার পোল পিসকে বাদ দিয়ে আমি একটা রেডিয়াল পোল পিসকে নিয়ে এলাম। কি পোল পিস নিয়ে এলাম? শুনতে পাইনি, কি পোল পিস? আর একটু জোরে, কি পোল পিস? গুড। এই রেডিয়াল পোল পিস আনলে দেখতে পেলাম যে প্রত্যেকটা পয়েন্টে যখন ইউনিট ভেক্টর দেখছি সবসময় ইউনিট ভেক্টরের সাথে মানে এরিয়া ভেক্টরের সাথে এর অ্যাঙ্গেল সবসময় কি হচ্ছে 90 ডিগ্রি। ওখানে 90, এখানে 90, এখানে 90। কনসেপ্ট প্রবলেম আছে? একদম পরিষ্কার। তার মানে অ্যাট এভরি পয়েন্ট দি ডাইরেকশন অফ দি এরিয়া ভেক্টর উইল বি 90 ডিগ্রি উইথ দি ম্যাগনেটিক ফিল্ড। পরিষ্কার? তার মানে যদি আমি রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড ইউজ করি তাহলে থিটাটা খুব সহজে এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে টর্কটা আমার কি থাকছে? সিম্পলি NIAB। রাসেল ক্লিয়ার? একটু আগেই বললাম যে এই NIAB এই জিনিসটা হয় হচ্ছে আমার যে স্প্রিংয়ের টর্ক তার সাথে ইকুয়াল। তাহলে কি লিখব? যে NIAB sin 90, যেহেতু আমি রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড বসিয়েছি সেটাই তো টর্ক, সেটাই ইকুয়ালস টু C ফাই। ফাই কি? ফাই হচ্ছে স্প্রিংটা যখন ঘুরছে, স্প্রিংটা যতটুকু অ্যাঙ্গেল ঘুরেছে সেটা হচ্ছে ফাই। ক্লিয়ার হলো? তাহলে এইটা হয়ে যায় 1, আর লিখতে পারি NIAB ইকুয়ালস টু C ফাই। আমার টোটাল যত ক্যালকুলেশন হবে পুরো জিনিসটাই এইটার উপরে বেস করে হবে। টোটাল জিনিসটাই এর উপরে বেস করে হবে। লেখা হয়ে গেছে কি? ছবিটাকে আঁকা হয়ে গেছে প্রত্যেকে? তাহলে করে নে ঝটপটে, এরপরে টাইম লাগবে। তাহলে এইটুকু তো আমরা বুঝতে পেরেছি। দুজন দাঁড়িয়ে যা, 30 বার 40 বার। NIAB ইকুয়ালস টু কী হলো? C ফাই হলো। তাহলে এখান থেকে কি পাবো বল? কালো মার্কার। তাহলে NIAB কি হলো? C ফাই। আমি সবসময় কী বার করতে চাইছি? একটা গ্যালভানোমিটার আমি কী জন্য ইউজ করি বলতো? গ্যালভানোমিটার কী জন্য ইউজ করি? গ্যালভানোমিটার ইউজ করি কী জন্য? ডাইরেকশন অফ কারেন্ট। আচ্ছা, গ্যালভানোমিটার দিয়ে আমি কি অ্যামমিটার বানাতে পারি? পারি। গ্যালভানোমিটার দিয়ে আমি কি ভোল্টমিটার বানাতে পারি? তার মানে গ্যালভানোমিটার ক্যান বি ইউজ টু ডিটেক্ট দি ডাইরেকশন অফ কারেন্ট, detect whether a more amount of current is flowing or less amount of current is flowing, to detect the amount of current if used as an ammeter, to detect the amount of voltage if used as a voltmeter। এতগুলো কাজ কিন্তু সিম্পল একটা মুভিং কয়েল গ্যালভানোমিটার দিয়ে করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব, আর করতে গেলে আমি কি বার করতে চাই? আমি একটা অ্যামাউন্টের কারেন্ট পাস করালাম, পাস করালে বাকি জিনিসগুলো কনস্ট্যান্ট, শুধু এখানে ফাই পাল্টাবে। তাহলে যদি আই পাল্টায় তাহলে কে পাল্টাবে? ভালো করে দেখো এদিকে, লিখবে না। আই পাল্টালে কে পাল্টাবে? ফাই পাল্টাবে। তাহলে এখান থেকে আই আর ফাইয়ের মধ্যে রিলেশন হতে পারে। তাহলে কি লিখতে পারি? যে আই ইকুয়ালস টু C বাই NAB ইন্টু ফাই। বলতে পারি এটা। C কনস্ট্যান্ট, N কনস্ট্যান্ট, A কনস্ট্যান্ট, B কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে পরিষ্কার বলতে পারি I প্রপোর্শনাল টু ফাই। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার I তো প্রপোর্শনাল টু ফাই হলো, কিন্তু আমি ফাইটা মাপবো কী করে? এইখানে চলে আসে একটা বড় চ্যালেঞ্জ। কারণ নিশ্চয়ই আমি গ্যালভানোমিটারটা খুলে বারবার মাপতে পারবো না। বুঝতেই পারছি যেটা ঝোলানো রয়েছে একটা খুব পাতলা তার দিয়ে, ফসফর ব্রোঞ্জের একটা খুবই পাতলা তার দিয়ে ঝোলানো। বেশি নাড়ালে এমনি সে দুলতে শুরু করে দেয়, বোঝা যায় না। তাকে খুব সন্তর্পণে এক জায়গায় ফিক্স করে রাখতে হয় যাতে একটুও সে না নড়ে। খুবই সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, ভীষণ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। একটু তিল থেকে তাল হলে রিডিংই পাবি না, মানে এতটা সেন্সিটিভ। আমি টোকা লাগলে রিডিং ভুল হয়ে যায়, জাস্ট সিম্পল আর টোকা লাগলে রিডিং ভুল হয়ে যায়। আমি বেঞ্চের উপরে একবার এরকম কোনোটা ফেলেছি, পুরো রিডিং উল্টোপাল্টা হয়ে গেছে, নতুন করে সাজিয়ে করতে হয়েছে। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স। সুতরাং এত সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট যেহেতু রয়েছে, তার ক্ষেত্রে আমি নিশ্চয়ই ওটা খুলে ফাই মাপবো, এটা হতে পারে না। তাহলে আমি তার ক্ষেত্রে ফাই মাপবো কী করে? এবার দেখো, মনে আছে একটু আগে বললাম যে এখানে একটা মিরর রাখা ছিল, বলেছিলাম না? যখন কারেন্ট পাস করাবো না তখন এই মিররের উপরে
আমি দূর থেকে একটা আলো এসে ফেলবো। ক্লিয়ার হয়েছে? তো যেমন নর্মাল রিফ্লেকশন হয়, আলোটা রিফ্লেক্ট করে একটা স্কেলের উপরে গিয়ে পড়বে। ক্লিয়ার হলো? যেই মাত্র এর মধ্যে দিয়ে একটু কারেন্ট পাস করাবো, সঙ্গে সঙ্গে মিররটা বেঁকে যাবে, কারণ যে তারের সাথে মিররটা লাগানো আছে সেই তারটাই তো বেঁকে যাবে, কারণ টর্ক কাজ করবে। তাহলে যদি মিররটা বেঁকে যায় তাহলে মিররের একটা নতুন কোনো পজিশন হবে। একটা কথা বল, ইনসিডেন্টে যখন আসছে মিররের যদি নতুন পজিশন হয়, হালকা মিররটা এরকম ছিল এরকম ঘুরে যায়, তাহলে এই রেটা কি এখানে যাবে নাকি আরও ঘুরে যাবে? আরও ঘুরে যাবে। তাহলে আরও ঘুরে গেলে সে নতুন কোনো একটা জায়গায় পড়বে। তার মানে তার যে ইনিশিয়াল পজিশন ছিল আর তার যে ফাইনাল পজিশন, এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে নাম দেব স্মল ডি। ক্লিয়ার হলো? আমরা দেখতে পাবো, একটু পরে করে দেখাচ্ছি ডিটেলসে, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে এই যে ফাই, যদি এই মিররটা ফাই অ্যাঙ্গেল ঘোরে তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল হয় 2 ফাই। কি বললাম? যদি মিরর ফাই অ্যাঙ্গেল ঘোরে তাহলে এই দুটো রিফ্লেক্টেড রে বিফোর কারেন্ট আর আফটার কারেন্ট তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 2 ফাই হবে। আর যদি অ্যাঙ্গেলটা খুব ছোট হয় আর এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি এখান থেকে ক্যাপিটাল ডি হয়, তাহলে আমি লিখতে পারি, দেখ, যে tan 2 ফাই ইকুয়ালস টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তখনই লেখা যায় যখন 2 ফাই ভেরি ভেরি লেস দ্যান, মানে কম্পারেবল লেস দ্যান 5 ডিগ্রি। ক্লিয়ার হলো? যদি লেস দ্যান 5 ডিগ্রি হয় তাহলে 2 ফাইকে আমি সিম্পলি লিখতে পারি tan 2 ফাইকে 2 ফাই ইকুয়ালস টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি, অর ফাই ইকুয়ালস টু স্মল ডি বাই 2d। এইটাকে যদি এখানে বসিয়ে দিই, ইট ইজ প্রপোর্শনাল টু স্মল ডি বাই 2d। কী করে হচ্ছে এটা আমি ডিটেলসে দেখাচ্ছি, কিন্তু আগে তুমি এইটুকু বোঝো, ঠিক যেটুকু বললাম, যে একটা রে অফ লাইট এসে পড়েছে, কারেন্ট দেওয়ার আগে সে কোথাও একটা গেছে। যেই কারেন্ট পাঠিয়েছি অবভিয়াসলি কয়েলটা কি হবে? কারেন্ট পাঠালে কয়েলটা কি হবে? শুনতে পাচ্ছি না। কারেন্ট পাঠালে কয়েলের কি হবে? রোটেট করবে। রোটেট করে কয়েল কত ডিগ্রি করবে? 5 ডিগ্রি করবে না? যেই কয়েলটা 5 করবে তাহলে মিরর কতটা রোটেট করবে? 5 রোটেট করবে। মিরর যদি 5 রোটেট করে, দুটো রিফ্লেক্টেড এর মধ্যে অ্যাঙ্গেল হবে টুয়াইস অফ 5। কত অ্যাঙ্গেল হবে? তাহলে এদের মধ্যে যদি ডিস্টেন্সটাকে আমি স্মল ডি ধরি আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি ক্যাপিটাল ডি ধরি, তাহলে দেখ tan 2 ফাইকে আমি লিখতে পারবো স্মল ডি বাই ক্যাপিটাল ডি। কী করে লিখছি? কারণ যদি এটা ছোট হয় তবেই লিখতে পারি, বড় হলে কিন্তু লেখা যায় না। যদি ফাইয়ের ভ্যালুটা খুব বড় হয় আমি এটা লিখতে পারবো না, শুধু ছোট হয় এরকম অবস্থাতেই স্মল ডি বাই ক্যাপিটাল ডি লিখতে পারি। আর যদি ভ্যালুটা স্মলই হয় তাহলে tan 2 ফাইকে আমি সিম্পলি 2 ফাই লিখতে পারি। ওখান থেকে ফাই মানে ডি বাই 2d ওখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে দ্য প্রসেস ইন উইচ উই মেজার দি কারেন্ট পাসিং থ্রু এ গ্যালভানোমিটার। হ্যাঁ বল। মিররটা তো তারটাকে কেটে যায়নি, তারটা মিররের পেছন দিয়ে গেছে, তারের উপরে মিররটাকে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া আছে। বুঝতে পেরেছিস? এই জিনিসটাকে একটু ডিটেলসে করাচ্ছি, দেখো। আশা করি এটা সবার আঁকা হয়ে গেছে। তাড়াতাড়ি একটু লিখে নেবে, এটাকে ডিটেলসে করাবো, নাহলে বুঝতে পারবে না। ফার্স্ট হ্যাঁ বাবা, ব্ল্যাক লাইন হচ্ছে এই মিরর থেকে যে স্ক্রিনের উপরে পড়ছে বা স্কেলের উপরে পড়ছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। ওকে, মিরর বা স্কেলের উপরে পড়ছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ক্যাপিটাল ডি। লিখেছ? চলো একটু ফাস্ট করবে। এটা ডিটেলসে করাবো, জাস্ট কোনোভাবে এটা করে নাও। এটাকে আমি এখনই ডিটেলসে করাবো। হয়ে গেছে? চলো যেটুকু মিস যাবে রেকর্ডিং চলে যাবে, বাড়িতে লিখে নেবে। আচ্ছা, এখানটায় দেখো, ফার্স্টে আমি শুধু মিরর সারফেসটার কথা ভাবছি, কেউ আঁকবে না, এটা লেখার জন্য আমি টাইম দেব।
মনে করো এইটা হচ্ছে আমার ইনিশিয়াল মিররের পজিশন, তারটা এইভাবে চলে গেছে, আমি জাস্ট ওটাকে ফেলে দেখাচ্ছি যে কি হচ্ছে। কীরকমভাবে দেখাচ্ছি, এটাকে ফেলে দেখাচ্ছি, তারটা ধরে এরকমভাবে বেরিয়ে গেছে, দিয়ে কয়েলের সাথে অ্যাডজাস্ট করা আছে। তাহলে যদি এইটা আমার স্কেল হয়, আমি একটা লাইট সোর্স থেকে এর উপরে আলো ফেলছি, যে লাইট সোর্স থেকে ফেলছি সাপোজ আলোটা এর উপরে এইভাবে এসে পড়ছে, ক্লিয়ার হলো? যে অবস্থায় পড়ছে সেই অবস্থায় আমি কি করলাম, এখানে একটা নর্মাল ড্র করলাম, ডান। যখন নর্মাল ড্র করলাম আমি জানি এই অ্যাঙ্গেল যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে, এই অ্যাঙ্গেলটা আই হলে এই অ্যাঙ্গেলটা কি হবে, আই। দিয়েও কোথায় গিয়ে পড়লো, এইখানটায় পড়লো, ক্লিয়ার হয়েছে? নীল সিচুয়েশন হচ্ছে যখন কোনো কারেন্ট নেই। আচ্ছা ওদেরকে একটু ছেড়ে দাও, এটা বুঝতে পারবে না হলে পরে, ছেড়ে দে, চলে আয়, মনে রাখিস কতগুলো বাকি আছে, বোঝ, নাহলে পরে বুঝতে পারবি না। লাইটটা এখান থেকে এসে পড়ছে, দিস ইজ দি সোর্স অফ লাইট। লাইটটা এসে পড়ছে এই জায়গায়, পড়ার পরে রিফ্লেক্ট করছে, তার যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হবে। এবার কি করছি, যে তারটার উপরে এটা লাগানো আছে সেই তারটার মধ্যে দিয়ে কী পাঠিয়েছি, কারেন্ট পাঠিয়েছি। যেই কারেন্ট পাঠাবো নিশ্চয়ই কয়েলটা রোটেট করবে, কয়েল যদি রোটেট করে মিররটা কি হবে, রোটেট করবে। আমি এতটা টর্ক পাঠিয়েছি যে কয়েলটা ফাই রোটেট করেছে। কত রোটেট করেছে? রাসেল শুনতে পাইনি, কত রোটেট করেছে? ফাই। কয়েল যদি ফাই রোটেট করে তাহলে মিররটাও কি হবে, ফাই রোটেট করে যাবে। আমি মিররটাকে ফাই রোটেট করিয়েছি, তাহলে যতটুকু মিররটা রোটেট করেছে দিস অ্যাঙ্গেল ইজ ফাই, ক্লিয়ার হলো? যদি মিররটা ফাই রোটেট করে এই নর্মালটা কতটা অ্যাঙ্গেল রোটেট করবে, ফাই। তার মানে নর্মালটা কতটা অ্যাঙ্গেল রোটেট করে গেল, ফাই। সো দিস অ্যাঙ্গেল ইজ ফাই। বলতে পারবি নতুন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে, ফাই প্লাস আই। তাহলে নতুন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এই দিকটায় আঁকছি, নিশ্চয়ই এইটা, দ্যাট উইল বি ফাই প্লাস আই। কনফিউশন আছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ফাই প্লাস আই হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হবে, ফাই প্লাস আই। তার মানে এখান থেকে নিশ্চয়ই ফাই প্লাস আইতেও বেরোবে। তার মানে আমি কি করলাম, এইটা কি রেড দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে এতটা অ্যাঙ্গেল মানে এখান থেকে এতটা, তার মানে ও কী করছে, এরম একটা অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? যদি এমন একটা অ্যাঙ্গেলে বেরোয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, ফাই প্লাস আই। ক্লিয়ার হয়েছে? তাহলে বলতো এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে, হ্যাঁ 2 টাইমস অফ ফাই প্লাস আই, তাই না? তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হবে 2 ফাই প্লাস 2 আই, রাইট? বলতে পারবি যে এই অ্যাঙ্গেলটা কত হবে, ফাই প্লাস ফাই, তাহলে কি হয় 2 ফাই। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 2 ফাই। প্রশ্ন হচ্ছে 2 ফাই না, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, 2 আই না, 2 ফাই না, এই অ্যাঙ্গেলটা হবে 2 আই। প্রশ্ন হচ্ছে যে তাহলে স্যার এই অ্যাঙ্গেলটা বলতে পারবেন কত হবে, 2 ফাই। কারণ 2 ফাই প্লাস 2 আই মাইনাস 2 আই ইকুয়ালস টু 2 ফাই। তাহলে এটা কি করে করব, দ্যাট ইজ এইটা নেব 2 ফাই প্লাস 2 আই, 2 ফাই প্লাস 2 আই মাইনাস এইটা নেব 2 আই ইকুয়ালস টু সিম্পলি 2 টাইমস অফ ফাই। তার মানে দিস অ্যাঙ্গেল উইল বি 2 ফাই। কনফিউশন আছে কোনো? যখন এই মিররটা ইনিশিয়াল কন্ডিশনে ছিল আর এই যে স্কেলটা ছিল, এই স্কেলের মধ্যে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ধরি তাহলে এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি ক্যাপিটাল ডি হয় আর যদি এই 2 ফাই খুব স্মল হয়, ইফ 2 ফাই লেস দ্যান 5 ডিগ্রি হয়,
তাহলে আমি খুব ইজিলি tan 2φ-কে ঠিক আগে যেটা করলাম, যদি এই ডিস্টেন্সটাকে স্মল ডি ধরি, এটা আর করিস না বাট বলে দিচ্ছি, স্মল ডি ধরি, তাহলে স্মল ডি বাই ক্যাপিটাল ডি লিখতে পারি। ঠিক একই রকমভাবে 2φ হচ্ছে ডি বাই ডি আর ফাই ইকুয়ালস টু ডি বাই 2d। এইটাকেই আমরা আই প্রপোর্শনাল টু ফাইয়ের জায়গায় প্রপোর্শনাল টু ডি বাই 2d লিখি। এইটা কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? নোট ডাউন করে নে ফার্স্ট। দুটো ছোট্ট ছোট্ট আইডিয়া আছে। একটা হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি। কারেন্ট সেন্সিটিভিটি কি বলতো? ধর আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছি, তার জন্য ও রোটেট করেছে 20 ডিগ্রি, তাহলে কারেন্ট সেন্সিটিভিটি কত? 1 অ্যাম্পিয়ারেও কতটুকু রোটেট করবে? না, 10 অ্যাম্পিয়ারে 2 বললি, 10 অ্যাম্পিয়ারে 20 ডিগ্রি রোটেট করেছে, তাহলে 1 অ্যাম্পিয়ারে যাবে 2। হ্যাঁ, ওটাই হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি। একইভাবে যদি বলি যে 20 ভোল্টে 20 ডিগ্রি রোটেট করেছে, তাহলে 1 ভোল্টে কত ডিগ্রি? 1, তাহলে ওটা কি হলো? ভোল্টেজ সেন্সিটিভিটি। তাহলে কারেন্ট সেন্সিটিভিটি হচ্ছে কতটা রোটেশন হচ্ছে বাই কতটা অ্যামাউন্ট অফ কারেন্ট। একটু আগে রিলেশনটা করেছি, এটাকে কারেন্ট সেন্সিটিভিটি, কেউ এটাকে GI দিয়ে বলে, যেটা বোঝায় কারেন্ট সেন্সিটিভিটি, কেউ এটাকে SI দিয়েও বলে। SI বা GI দুটোই কিন্তু কারেন্ট সেন্সিটিভিটি বোঝায়। আমি করেছি কি, ফাই NIAB ইকুয়ালস টু C ফাই করেছি এটা। আর আমি এরকম লিখতে পারি যে আমার বার করতে হবে ফাই বাই আই, তার মানে লিখতে পারি এখান থেকে ফাই বাই আই ইকুয়ালস টু NAB বাই C। ভালো করে দেখ, ফাই বাই আই ইকুয়ালস টু NAB বাই C। N কি কনস্ট্যান্ট? N কি বলতো? নাম্বার অফ টার্নস। A কি বলতো? এরিয়া। B কি বলতো? গুড। C কি বলতো? টরশনাল কনস্ট্যান্ট। সবগুলোই তো কনস্ট্যান্ট। তার মানে ফর এ গ্যালভানোমিটার NAB বাই C আলটিমেটলি কি কনস্ট্যান্ট না? তার মানে ফাই বাই আই ইজ কনস্ট্যান্ট ফর এ গ্যালভানোমিটার। ক্লিয়ার হলো? একইভাবে আমরা বার করতে চাইছি ভোল্টেজ সেন্সিটিভিটি, বার করতে চাইছি ভোল্টেজ সেন্সিটিভিটি। তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি করতে গেলে কি করবো? নিশ্চয়ই ফাই বাই ভি করবো না? এইটাকে কেউ কেউ লেখে GV, কেউ লেখে SV, দুটোই মানে বোঝায় ভোল্টেজ সেন্সিটিভিটি। এই রিলেশন থেকে যদি আসি, দেখ ফাই বাই আই ইকুয়ালস টু NAB বাই C, তাই না? আচ্ছা, যদি ফাই বাই ভি করতে চাই, তার মানে কি লিখবো? ফাই বাই আই আর লিখতে পারি। তার মানে সিম্পলি এই রিলেশনটায় নিচে আর দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। তার মানে কি লিখবো? সিম্পলি ইকুয়ালস NAB বাই CR। ক্লিয়ার হয়েছে? তার মানে ভোল্টেজ সেন্সিটিভিটি ফাই বাই ভি কি হবে? NAB বাই CR। সিম্পল, অঙ্কে বসাবে। যদি কোনো একটা রেজিস্ট্যান্স লাগাই, দেখো রেজিস্ট্যান্সটা হবে তাহলে সার্কিটের জন্য কনস্ট্যান্ট, সো দিস পার্ট উইল অলসো বি আ কনস্ট্যান্ট। তার মানে ভোল্টেজ সেন্সিটিভিটি ইজ অলসো আ কনস্ট্যান্ট ফর এ গ্যালভানোমিটার। লিখে নাও, ভোল্টেজ সেন্সিটিভিটি ইজ অলসো আ কনস্ট্যান্ট ফর এ গিভেন গ্যালভানোমিটার। রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট, যদি কোনো একটা স্পেসিফিক কোনো রেজিস্ট্যান্স দিই অবশ্যই সেটা কনস্ট্যান্ট। এখন যে দুটো পোর্শন করাবো জেনে রাখবে পরীক্ষার জন্য, এই দুটো পোর্শন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন বারবার এসে থাকে, এই লাস্ট দুটো টপিক থেকে আসবে। হ্যাঁ, তাড়াতাড়ি লেখো। যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে সেটা কিন্তু এই লাস্ট দুটো টপিক থেকেই আসবে। তার মধ্যে একটা হচ্ছে অ্যামমিটার, একটা হচ্ছে ভোল্টমিটার, তারপরে শেষ। হ্যাঁ বল বাবা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমরা করব অ্যামমিটার।
অ্যামমিটার আমরা দাঁড়িয়ে 20 বার দুজনেই, অ্যামমিটার আমরা সিরিজে লাগাই নাকি অ্যামমিটার আমরা প্যারালে লাগাই? তাড়াতাড়ি 30 বার কিসে লাগাই? সিরিজে। তাহলে ফার্স্টে যদি কোনো অ্যামমিটার বানাই কোনো একটা গ্যালভানোমিটার ইউজ করে, তাহলে অবভিয়াসলি তাকে আমাকে সিরিজে লাগাতে হবে। একটা জিনিস জানবি যে গ্যালভানোমিটার তৈরি হয় একটা পাতলা ফসফর ব্রোঞ্জ ওয়্যার দিয়ে। কী দিয়ে তৈরি হয়? পাতলা ফসফর ব্রোঞ্জ ওয়্যার। এখন ফসফর ব্রোঞ্জ ওয়্যারের পক্ষে বেশি কারেন্ট কিন্তু অ্যালাউ করা পসিবল না। কিন্তু আমার সার্কিটে তো যে কোনো অ্যামাউন্টের কারেন্ট আসতে পারে, সবসময় যে কম কারেন্ট আসবে এর তো কোনো মানে নেই। সবসময় যে কম কারেন্ট আসবে এর তো কোনো মানে নেই। তার মানে যদি সার্কিটের মধ্যে দিয়ে বেশি কারেন্ট আসে, আমাকে যেভাবেই হোক না কেন সেই কারেন্টটাকে বাইপাস করে দিতে হবে। ক্লিয়ার হলো? এখন আমি কারেন্ট কি করে বাইপাস করব? ভালো করে দেখবি। সাপোজ এটা আমার একটা তার, যদি আমাকে একটা অ্যামমিটার লাগাতে হয় তাহলে আমি তারে সিম্পলি অ্যামমিটারটা সিরিজেই লাগাবো। তার মানে প্রথম কথা হচ্ছে যে যে কারেন্টটা এখান থেকে আসবে সেই পুরো কারেন্টটাই অ্যামমিটারের মধ্যে দিয়ে যাবে। আমি অ্যামমিটারটা বানাতে চাইছি একটা গ্যালভানোমিটার ইউজ করে। কী দিয়ে বানাতে চাইছি? গ্যালভানোমিটার। অ্যামমিটার হোক বা ভোল্টমিটার হোক খুব ইজিলি বানানো যায় একটা গ্যালভানোমিটার, তার সাথে একটা চয়েস অফ রেজিস্ট্যান্স দিয়ে। দুটো জিনিস আমার লাগে। আমার একটা লাগে হচ্ছে গ্যালভানোমিটার, আর একটা হচ্ছে তার সাথে সুইটেবল রেজিস্ট্যান্স। এই সুইটেবল কথাটা খুব ইম্পর্টেন্ট। দুটোর ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আলাদা লাগে, এটাই মেইন জিনিস। আর তাকে কীভাবে তুমি কম্বাইন করবে। যদি এটা অ্যামমিটার হয়, আমি এই অ্যামমিটারটাকে একটা ডটেড বক্স হিসেবে দেখাচ্ছি যে সাপোজ এইটা হচ্ছে আমার একটা অ্যামমিটার। এই যে তারটা দিয়ে কারেন্ট ঢুকছে, সাপোজ এইটা হচ্ছে সেই তারটা যেটা দিয়ে কারেন্ট ঢুকছে। ক্লিয়ার হলো? আমার যে তারটা দিয়ে কারেন্ট ঢুকছে, আমি কি করব যে একটা লাইনে তো গ্যালভানোমিটার আমাকে লাগাতে হবে, যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। আমাকে একটা কথা বল, সাপোজ এইখান থেকে আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, আমার গ্যালভানোমিটার হয়তো ম্যাক্সিমাম 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে, ওর বেশিও নিতে পারবে না। তাহলে 5 অ্যাম্পিয়ার মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার এই কারেন্টটা আমি কি করব? পাস করিয়ে দেবো। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাস করাতে পারবো না, তাহলে আমাকে অন্য কোনো জায়গা দিয়ে পাস করিয়ে দিতে হবে। আমি যদি চাই যে এই রুটটা দিয়ে পাস করিয়ে যাক, তাহলে এখানেও তো আমাকে একটা রেজিস্ট্যান্স দিতে হবে। যে রেজিস্ট্যান্সটা দেবো তার নাম হচ্ছে এস। কি নাম? এস। এস স্ট্যান্ডস ফর শান্ট রেজিস্ট্যান্স। শান্ট রেজিস্ট্যান্স কিছুই না। শান্ট কেন বলা হয়? শান্ট বলা হয় এই জন্যে কারণ গ্যালভানোমিটারের প্যারালালে একে লাগানো হয়েছে। কেন শান্ট বলা হয়? ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা হচ্ছে আমার শান্ট রেজিস্ট্যান্স। লেখা বন্ধ করো বোর্ড থেকে, এবার বোর্ডে দেখো। তাহলে গ্যালভানোমিটারের একটা ম্যাক্সিমাম অ্যালাউড কারেন্ট আছে এবং তার ভ্যালু খুবই অল্প। সেই কারেন্টটার নাম দেব আমি আইজি। কি নাম দেব? আই স্মল জি। তার মানে আই স্মল জি কী হলো? দিস ইজ দি ম্যাক্সিমাম অ্যালাউড কারেন্ট, ম্যাক্সিমাম অ্যালাউড কারেন্ট থ্রু দি গ্যালভানোমিটার, তাহলে এটা হয়ে গেল আমার ম্যাক্সিমাম অ্যালাউড কারেন্ট। এস আমার শান্ট রেজিস্ট্যান্স। তাহলে শান্টের মধ্যে দিয়ে যেটুকু কারেন্ট যাচ্ছে তার নাম দিলাম আমি আইএস। তাহলে আইএস কি কারেন্ট থ্রু দ্য শান্ট? আচ্ছা বলতে পারিস যদি আইজি প্লাস আইএস করি সেটা কার ইকুয়াল হবে? আই এর ইকুয়াল হবে, কারণ আই হচ্ছে এই কারেন্টটা যেটা ডিভাইড হয়ে দুটো পার্ট হয়েছে। তাহলে কারশফস কারেন্ট ল লাগালে নিশ্চয়ই এই কারেন্টটা কি দুটো পার্টে ডিভাইড করেছি আমি। সো দেন আইজি প্লাস আইএস উইল বি ইকুয়াল টু আই। কোনো কনফিউশন আছে? না। এবার আইজি প্লাস আইএস তো আই হলো, এটা আমি বুঝলাম। কারেন্ট যখন এখান থেকে যাচ্ছে আলটিমেটলি জুড়ে তো আবার বেরিয়ে যাচ্ছে। গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে জি,
রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার কি? জি হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সকে আমি জি নাম দিয়েছি। তার মানে আইজি ইন্টু জি কী হবে বলতো? আইজি ইন্টু জি, ভি ইকুয়ালস টু আইআর, আইজি ইন্টু জি। আইজি মানে কি? কারেন্ট। জি মানে কি? রেজিস্ট্যান্স। আইডি ইন্টু জি কী হলো? ভিজি। ভিজিটা কি? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য, ভেরি গুড। তার মানে যদি আমি এইখানটায় ভোল্টেজ ড্রপ বার করি ভিজি, সেটা কি হবে? নিশ্চয়ই আইজি ইন্টু জি, রাইট? যদি আমি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বার করি ভিএস, কি হবে রে? আইএস ইন্টু এস। আচ্ছা, ভিজি আর ভিএস কি আলাদা? ভালো করে ভেবে দেখো, ভিজি আর ভিএস কি আলাদা? না, কারণ তারা দুজনে একই নোডের অ্যাক্রসে লাগানো রয়েছে, তাই না? তার মানে এই সার্কিটে নিশ্চয়ই ভিজি ইকুয়ালস টু ভিএস। তার মানে লিখতে পারি যে আইজি ইন্টু জি ইকুয়ালস টু আইএস ইন্টু এস, লিখতে পারি না? এখন আমরা কখনোই ইন্টারেস্টেড থাকি না যে আইএস কত হলো, কারণ ওটা অনেক বড় ভ্যালু হতে পারে, ওটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই আমি আইএসকে যদি আই আর আইজি দিয়ে লিখতে চাই, তাহলে আমি লিখতে পারি আইএস ইকুয়ালস টু আই মাইনাস আইজি, লিখতে পারি। ওটাই কী করলাম, এখানে পুট করে দিলাম। তাহলে পুট করলে কি হয়? এই পাশটাই করছি। পুট করলে কি হবে? আইজি ইন্টু জি নিশ্চয়ই আই মাইনাস আইজি ইন্টু এস, তাই হবে না? এইখান থেকে এই জায়গাটায় লিখছি, এইখান থেকে এই জায়গাটায় লিখছি, তাই হবে না? তাহলে দেখো আইজি ইন্টু জি হবে আই ইন্টু এস মাইনাস আইজি ইন্টু এস। আইজিটাকে এ পাশে নিয়ে এলাম, অর আইজি ইন্টু জি প্লাস এস নিশ্চয়ই আই ইন্টু এস, তাই না? তাহলে গ্যালভানোমিটার কারেন্ট আইজি, এটাকে লিখতে পারি দেখো এস বাই জি প্লাস এস ইন্টু আই। এইটা একটা রিলেশন। আরও একটা রিলেশন আমাকে বার করতে হয় যে শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে। কী বার করতে হয়? শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে এইটা একটা নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট ফর্মুলা। আরেকটা ফর্মুলা ঠিক এখান থেকেই করব, ডাইরেক্ট নিয়ে আসবো, যেখান থেকে লিখতে পারি এস ইকুয়ালস টু আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স জি। এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলাই নিউমেরিক্যালের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বহুবার এসছে, বহুবার আসবে। বলো কোনটা? না, আর এস লিখবো না, এস আর জি লিখবো। এটা তো কমন নোটেশন, যেমন এম এর জন্য মাস কমন নোটেশন, এস এর জন্য শান্ট, জি এর জন্য গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। ক্লিয়ার হয়েছে? একটু নোট ডাউন করে নাও ফার্স্ট। যে অ্যামমিটার করলাম, তাহলে সেখানে অ্যামমিটারে যে শান্টটা নেব, তাহলে শান্টের রেজিস্ট্যান্স গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সের থেকে কম হবে না বেশি হবে? হ্যাঁ, বেশি হলে কেন আমাদের কারেন্ট অ্যালাউ করবে? আমি কি চাইছি, ধর আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, সাপোজ আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম সাপোজ 1 অ্যাম্পিয়ার অ্যালাউ করতে পারে, তাহলে বাকিটা তো আমি শান্ট দিয়ে পাঠিয়ে দিতে চাইবো। তাহলে শান্ট দিয়ে আমি কত অ্যাম্পিয়ার পাঠাবো? 4 অ্যাম্পিয়ার। তাহলে যদি শান্টের রেজিস্ট্যান্স বেশি হয়, তাহলে 4 অ্যাম্পিয়ার শান্টের মধ্যে দিয়ে যাবে না গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে? তাহলে যত অল্প রেজিস্ট্যান্স হবে তত বেশি কারেন্টও ওখান থেকে পাস করিয়ে দেবে। তার মানে মাথায় রাখতে হবে, যখন অ্যামমিটার বানাবো, শান্টের যে রেজিস্ট্যান্স দ্যাট মাস্ট বি ভেরি ভেরি লেস দ্যান গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। ক্লিয়ার হয়েছে? এইটা না হলে ম্যাক্সিমাম কারেন্টটা শান্টের মধ্যে দিয়ে পাঠানো যাবে না। পরিষ্কার? এবার করব আমরা ভোল্টমিটার। ভোল্টমিটারে বুঝবে তোমরাও বুঝবে। এটা কত সাল? 2022 তো? 32 এসে উত্তর দেবো। 32-এ। প্রিয়াংশুর হয়তো একটু তাড়াতাড়ি 26-27 হয়ে যেতে পারে, বাকিদের জন্য 32। আচ্ছা, এদিকে দেখো, প্রিয়াংশু আনাংশে এদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভোল্টমিটার, ও না 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 না, আমার তো খেয়ালই ছিল না।
আমার কোনো দোষ নেই কিন্তু। আচ্ছা এদিকে দেখো, আচ্ছা ভোল্টমিটারে আমরা কি করব, ভোল্টমিটারে আমার কোনো একটা রেজিস্ট্যান্স থাকে, তার মধ্যে দিয়ে কারেন্ট যায়, তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টমিটারে আমরা কি করি, সেই যে ভোল্টেজ ড্রপটা হয় সেটাকে আমরা মেজার করি। আমরা কি ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাক সেটা চাই? তার মানে যদি এইটা আমার কোনো একটা রেজিস্ট্যান্স হয়, ভোল্টমিটার বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হবে আমি সেটা বার করতে চাই। ক্লিয়ার হয়েছে? যদি এর রেজিস্ট্যান্স আর হয়, যদি এখান থেকে আই কারেন্ট হয়, আমি চাইবো যে আমার পুরো আই কারেন্টটাই এর মধ্যে দিয়ে চলে যাক, ভোল্টমিটার দিয়ে কিছুই না যাক। যদি এইটাকে আমি এখানে এরকম বক্স করে আঁকি, তাহলে ভোল্টমিটারটা কেমন হবে, এই রেজিস্ট্যান্সটা আর, নিশ্চয়ই এর সাথে এখানে আমি গ্যালভানোমিটারটা ইউজ করব, তার সাথে একটা রেজিস্ট্যান্স দেব যেটার নাম দেব সিরিজ রেজিস্ট্যান্স উইথ দি গ্যালভানোমিটার আরএস। তাহলে যখন অ্যামমিটার করেছিলাম, যে শান্টটাকে ইউজ করেছিলাম ওটা সিরিজে দিয়েছিলাম না প্যারালালে দিয়েছিলাম? প্যারালালে। ভোল্টমিটারে কিসে দিচ্ছি? সিরিজে। প্যারালালে দিচ্ছি কি না? এবার আমি যদি চাই যে এর মধ্যে যদি কারেন্ট না যাক, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমি কম করব না বেশি করব? বেশি করব। তার মানে মাথায় রাখতে হবে যে আরএস মাস্ট বি ভেরি ভেরি গ্রেটার দ্যান আর। ক্লিয়ার হলো? আরএসকে আর এর থেকে অনেক বেশি হতে হবে। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স খুব একটা বেশি হয় না। তার মানে কি, যে যদি এখান থেকে একটা আই কারেন্ট যায়, ঠিক যেমন এখানে আই কারেন্ট গেছে, তাহলে একটা গ্যালভানোমিটার কারেন্ট আইজি যাবে না? আর বাকি একটা কারেন্ট এর মধ্যে দিয়ে চলে যাবে, যে কারেন্টটা হবে নিশ্চয়ই আই মাইনাস অফ আইজি, তাই না? এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কতটুকু হবে? নিশ্চয়ই এর মধ্যে যতটুকু কারেন্ট ইনটু এর রেজিস্ট্যান্স, এর মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে? না, জিরো কেন? এটা আইজি হলে এটা কত যায়? আই মাইনাস আইজি। তাহলে এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে ইনটু রেজিস্ট্যান্স, এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? সবাই বলো তো, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই মাইনাস আইজি। এর রেজিস্ট্যান্স কত? আর। তার মানে এখানে কত হবে? দ্যাট উইল বি সিম্পলি এর যে ভোল্টেজ ড্রপ, দ্যাট ইজ আই মাইনাস আইজি টাইমস অফ আর, তাই না? এটাকেই তো আমরা বলি যে ওর অ্যাক্রসে কতটা পোটেনশিয়াল ড্রপ হয়েছে। এটাকে ইন জেনারেল আমরা ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? আচ্ছা, এই লাইনে টোটাল রেজিস্ট্যান্স কত? না, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ধরবো না। তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স জি, আর এস তার সাথে সিরিজে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হলো? আর এস প্লাস জি। ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল রেজিস্ট্যান্স এই লাইনে হচ্ছে আর এস প্লাস জি। এখানে টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে? আর এস প্লাস জি। এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? কত কারেন্ট যাচ্ছে? আইজি। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত? আইজি ইন্টু আর এস প্লাস জি না? যদি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ ভি হয়, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত হবে? ভি হবে না, কারণ এদের কমন নোট, তার মানে এইটাও তো ভি হবে। দুটোকে ইকুয়েট করে দিলাম, আর এখান থেকে লিখতে পারি যে ভি ইকুয়ালস টু আইজি ইন্টু আর এস প্লাস জি। তাহলে আইজি কী হবে? ভি বাই আর এস প্লাস জি। এটাকে নোট ডাউন করে নাও। সো ফর ভোল্টমিটার এই আর এসটাকে অনেকটাই বেশি হতে হবে, সাচ দ্যাট আইজি অনেকটা কম হতে পারে। এইটা দিয়ে কিন্তু আজকের এই চ্যাপ্টারটা শেষ হলো। তো চলো কিছু অঙ্ক করা যাক। বইয়ে আরেকটা জিনিস করেছে, বইয়ে না এই আর এসের ভ্যালুটাকে বার করেছে। ঠিক আছে, দেখো আমি এখান থেকে লিখতে পারি ভি বাই আইজি আর এস প্লাস জি না? তো যদি আর এসের ভ্যালু বার করতে চাই, সিম্পলি কী লিখবো? যে আর এস হচ্ছে ভি বাই আইজি মাইনাস জি। বই এইটা লাস্টে ডেরিভেশনে ফেলেছে, এটাই লাস্ট। একটা অঙ্ক করো। অঙ্কটাই বলছে গ্যালভানোমিটার হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 15 ওহম। জি এর ভ্যালু কত তাহলে? 15 ওহম। এবার বলছে দ্য মিটার শোজ ফুল স্কেল ডিফ্লেকশন ফর এ কারেন্ট অফ 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইজির ভ্যালু কত? তাহলে 4 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 4 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। পরে আসছি, যদি ফ্র্যাকশন ভ্যালু লাগে পরে দেখছি। হাউ উইল ইউ কনভার্ট দ্য মিটার ইন্টু অ্যান অ্যামমিটার অফ রেঞ্জ 0 to 6 অ্যাম্পিয়ার? আমি একটা অ্যামমিটার বানাতে চাইছি, তার মানে নিশ্চয়ই এই গ্যালভানোমিটারের প্যারালালে
আমি একটা রেজিস্ট্যান্স যেটার নাম শান্ট সেটা লাগাবো। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স আমি জানি, আমাকে শুধু বলতে হবে আমি কতটা শান্ট লাগাবো। খুব ইজি। যদি এটা আই কারেন্ট হয়, এটা আইজি হয়, এটা আইএস হয়, রিলেশন একটাই, আইজি ইন্টু জি হচ্ছে আইএস ইন্টু এস। ক্লিয়ার হলো? আমি এস বার করতে চাইছি, তার মানে এস কী হবে? আইজি বাই আইএস ইন্টু জি। গ্যালভানোমিটার কারেন্ট 4 মিলি অ্যাম্পিয়ার, বলেছে একটা অ্যামমিটার বানাতে হবে, যার রেঞ্জ হচ্ছে 0 to 6 অ্যাম্পিয়ার। কত রেঞ্জ বলেছে? তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে করবো না? তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কত নেব? 6 অ্যাম্পিয়ার নেব। আইএস মানে কি? আইএস মানে তো আই মাইনাস আইজি ইন্টু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। এবার একটা একটা করে বসাবো। ইকুয়ালস টু, দেখো এস ইকুয়ালস টু আইজি মানে 4 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 4 ইন্টু 10 to the power -3 বাই আই মাইনাস আইজি, তার মানে 6 মাইনাস 4 ইন্টু 10 to the power -3 ইন্টু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স না 15 ওহম। তাহলে এর ক্যালকুলেট করলে আসবে, হ্যাঁ, 0.01 ওহম বা 10 মিলি ওহম। ক্লিয়ার হয়েছে? অঙ্ক করো। কোয়েশ্চেনে বলেছে যে এ গ্যালভানোমিটার উইথ এ কয়েল রেজিস্ট্যান্স অফ 100 ওহম, তার মানে জি এর ভ্যালু কত বলে দিয়েছে? 100 ওহম। তারপরে বলছে হ্যাভিং 100 ডিভিশনস, কতগুলো ডিভিশন আছে? 100 ডিভিশন, তাহলে নাম্বার অফ ডিভিশন হচ্ছে 100, হ্যাজ এ সেন্সিটিভিটি, কারেন্ট সেন্সিটিভিটি অফ 25 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ডিভিশন। তার মানে কারেন্ট সেন্সিটিভিটি আই ড্যাশ দিলাম, সেটা হচ্ছে 25 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ডিভিশন, তাই বলে দিয়েছে তো। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে 100টা দাগ আছে, এরকম এরকম করে 100টা দাগ আছে। এই যে এক একটা দাগ, এর কারেন্ট সেন্সিটিভিটি হচ্ছে আই ড্যাশ 25 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ডিভিশন। তাহলে টোটাল যদি 100টা দাগ থাকে, তাহলে টোটাল অ্যালাউড কারেন্ট কত হবে? আইজি নিশ্চয়ই 100 ইন্টু আই ড্যাশ, তাহলে কত হবে? 100 ইন্টু 25 ইন্টু 10 to the power -6, দ্যাট উইল বি 2.5 ইন্টু 10 to the power -3 অ্যাম্পিয়ার, তাই তো? নেক্সট বলছে যে হাউ উইল ইউ কনভার্ট ইট ইন্টু অ্যান অ্যামমিটার অফ রেঞ্জ 0 to 5 অ্যাম্পিয়ার। এটাকে কিসে কনভার্ট করতে হবে? অ্যামমিটারে। তার রেঞ্জ কত? 0 থেকে 5 অ্যাম্পিয়ার। তার মানে আমার আয়ের ভ্যালু কত বলে দিয়েছে? 5 অ্যাম্পিয়ার, তাই না? আমি বার করতে চাইছি শান্ট। শান্ট কী হবে? আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। এইটা হচ্ছে আমার আইজি, আর কি লাগবে? আই হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স 100 ওহম। এটা যদি পুট করা হয় সবগুলো, আমার ফাইনাল ভ্যালু আসছে 0.05 ওহম। ক্লিয়ার হয়েছে? পুট করে পাতি ক্যালকুলেশন, পুট করলাম না, এটাই আসবে আনসার। নেক্সট কোয়েশ্চেন করো। অঙ্কটায় কি বলছে বলতো? অঙ্কটায় বলছে এই গ্যালভানোমিটার কয়েল হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 12 ওহম। জি এর ভ্যালু কত তাহলে? 12 ওহম। শোজ এ ফুল স্কেল ডিফ্লেকশন ফর এ কারেন্ট অফ 3 মিলি অ্যাম্পিয়ার। আইজি কত? 3 মিলি অ্যাম্পিয়ার মানে 3 ইন্টু 10 to the power -3 অ্যাম্পিয়ার। হাউ উইল ইউ কনভার্ট দ্য মিটার ইন্টু এ ভোল্ট মিটার অফ রেঞ্জ 18 ভোল্ট। ভোল্ট মিটারের রেঞ্জ কত? 18 ভোল্ট। তাহলে আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে যে রেজিস্ট্যান্সটা সিরিজে গ্যালভানোমিটারের সাথে লাগাবো। কারণ ভোল্ট মিটার করতে গেলে কি করি? এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, আমি গ্যালভানোমিটার নিই, তার সাথে একটা আরএসকে লাগাই, আমি এইটার ভ্যালু বার করব। তাহলে আরএস কী করে হবে? ভি বাই আইজি মাইনাস ক্যাপিটাল জি। ভি কত? 18। আইজি কত? 3 টাইমস 10 to the power -3 -12, তাহলে 18/3 কত হয়? 3 × 6 = 18, তাহলে 6000 -12 5988 ওহম।